আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা হলো গতিবিদ্যার চতুর্থ ভিডিও, খুব সম্ভবত চতুর্থ ভিডিওতে আমরা এই গতিবিদ্যার যেসব গ্রাফগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমাদের অফলাইন চকবাজার চট্টগ্রামের ঠিকানা দেওয়া আছে। কেউ যদি অফলাইনে পড়তে আসতে চাও বা তোমাদের কোনো জুনিয়র আসতে চাই তাহলে এই ঠিকানায় অবশ্যই যোগাযোগ করে চলে আসতে বলবে। তার আগে আমরা আজকের ইয়ারতে হলো পদার্থবিজ্ঞানের সবগুলা গ্রাফ নিয়ে আলোচনা করব না, আমরা শুধু গতিবিদ্যার কি গ্রাফগুলা নিয়ে আলোচনা করব। আমরা পড়ছি কোন অধ্যায়টা বলতো? গতিবিদ্যা। তাহলে গতিবিদ্যা যদি পড়ে থাকি তাহলে গতিবিদ্যার যে গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলো নিয়ে আমরা আলোচনা করব। হয়তো ছোট একটা ভিডিও হওয়ার কথা ছিল, আমি একটু গ্রাফগুলোকে বিস্তারিত বলার চেষ্টা করব। তার আগে একটু কথা বলে নেই তোমাদেরকে। তোমরা যদি গ্রাফ শিখতে চাও তাহলে তোমরা হলো আমাদের যেই ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে ঢুকলেই একদম আমাদের ইউটিউব চ্যানেলের যদি তুমি ঢুকো, এই যে আমাদের চ্যানেলে ঢোকার পর তুমি হলো সব শুরুর দিকেই এই যে মানে এখানে যদি ঢোকো, আচ্ছা, যেই কোনো একটা অধ্যায়ে যাইতে পারো তুমি, যেই কোনো একটা অধ্যায় ধরো হলো তুমি এই যে প্লে লিস্টে গিয়ে যেই কোনো একটা অধ্যায়ে গেলা তুমি, এখানে ধরো বোর্ড প্রশ্ন সমাধানে যাই না গিয়ে ধরো হলো তুমি চিন্তা করলো হলো এই মাঝখান থেকে আমরা যাই, ধরো ফিজিক্সের যে কোনো একটা চ্যাপ্টারে ঢুকো তুমি। ধরো এই যে গতিবিদ্যা, ধরো এই যে গতিবিদ্যাতে ঢুকে এই যে গতিবিদ্যায় ঢুকলাম আমি। গতিবিদ্যার মধ্যে এই যে দেখো পদার্থবিজ্ঞানের সব গ্রাফ, 1 ঘন্টা 10 মিনিটের একটা ক্লাস আছে, তোমরা এই ক্লাসটা দেখে নাও। তাইলে হলো এখানে শুধু গতিবিদ্যার গ্রাফ আলোচনা করেনি, পদার্থবিজ্ঞানের ম্যাক্সিমাম গ্রাফেরই বেসিক এবং খুব সুন্দরভাবে ডিটেলস এখানে বোঝানো হয়েছে। তোমরা এই ভিডিওটা দেখে নাও, তাইলে হলো গ্রাফ সব পারবে। তারপরেও আমি এখানে যেহেতু আছে গতিবিদ্যা পড়াবো, তাই গতিবিদ্যার গ্রাফগুলো আলোচনা করবো। গতিবিদ্যার গ্রাফগুলো আলোচনা করলে বস্তুর প্রথমেই আসে গতি হলো সমবেগের ক্ষেত্রে। সমবেগ যখন সমবেগে একটা বস্তু কি গতিশীল থাকে, আমরা জানি তখন এস ইকুয়াল টু কি বলতো? ভিটি। ঠিক আছে, আর সমবেগের ক্ষেত্রে ভি থাকে ধ্রুব। তাহলে এটা যদি ধ্রুব থাকে, কথা বোঝো, এটা ধ্রুব। তো এই ধ্রুব থাকলে আমি যদি এস এবং এই যে টি এর মধ্যে গ্রাফ আঁকি, এস এবং টি এর গ্রাফ আঁকি, এটা হচ্ছে ধ্রুবক রাশি, তাহলে বলতো এস সমানুপাতিক কি বলতো? টি না? অর্থাৎ যত সময় অতিক্রম হবে তত হলো কি তোমার দূরত্ব অতিক্রম হবে। তো এখন এই ক্ষেত্রে চলো ডিরেক্টলি সমানুপাতিক গ্রাফ হয় মূল বিন্দুগামী সরল রেখা। কেমন? মূল বিন্দু। তাহলে এস এবং টি এর মধ্যে গ্রাফ হবে মূল বিন্দুগামী সরল রেখা। এমন সরল রেখা এক্সাক্ট হয় নাই, আমি চাইলে এটাকে কিন্তু সরল রেখা হলো কি করে দিতে পারি। আমি এখান থেকে দেখো এই যে মূল বিন্দুগামী সরল রেখা। তো এরপর যদি তোমাদেরকে কখনো হলো এই সমীকরণ থেকে মানে সমবেগে চলমান একটা বস্তুর ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রে যদি বলে যে হলো তুমি ইয়া করো, এই এস বনাম ভি অথবা টি বনাম ভি বনাম টি, ধরো এই গ্রাফটা আঁকতে বললো, সময়ের সাথে সাথে বেগের কি চেঞ্জ হচ্ছে সেটা গ্রাফের মাধ্যমে দেখাইতে বলছে, মানে ভি এবং টি এর গ্রাফ। তো আচ্ছা তোমাদেরকে বলো, তোমরা বলো, অনেকে এটা চিন্তা করবে কি এখান থেকে আসো এই করে কি এই যে ভিটাকে একপাশে পাঠিয়ে ভি ইকুয়াল টু এস বাই টি, তাইলে সুতরাং ভি 1/t মানে অর্থাৎ টি এর ব্যস্তানুপাতিক, অনেকে এভাবে চিন্তা করে। কিন্তু একটা জিনিস চিন্তা করে, এখানে কি এস ধ্রুবক? না, সমবেগের ক্ষেত্রে বস্তু সমবেগের সামনের দিকে এগিয়ে যায়, এস কিন্তু আছে, তাই না? এস আছে, তার মানে এস কি না? সবাই বুঝিও এস কি নয় বলতো? এস ধ্রুব নয়, সময় যত অতিক্রম হবে এস পরিবর্তন হতে থাকবে, মানে তার অতিক্রান্ত দূরত্ব আছে। কিন্তু যেই জিনিসটা তুমি এখানে মনে রাখতে হবে, সময়ের সাথে সাথে কিন্তু তোমার বেগ পরিবর্তন হয় না, কারণ এখানে বেগ কি ধ্রুব। তাহলে তুমি বেগ সময়ে যতই দাও, যতই সময় অতিবাহিত, বেগ বাড়বেও না কমবেও না। অর্থাৎ যদি বেগ এই বরাবর থাকে, অর্থাৎ ধরো বেগ ধরো সাপোজ আর কি 10 মিটার পার সেকেন্ড, তাহলে এটা 10 মিটার পার সেকেন্ডই থাকবে, গ্রাফ সামনে যাবে, সময় অতিক্রম হবে মানে গ্রাফ সামনে যাবে, কিন্তু গ্রাফ উপরেও যাবে না, গ্রাফ নিচেও যাবে না। তাহলে গ্রাফ এরকম এভাবে সোজা কি দেখো, মানে সময় অক্ষের, এটাকে যদি আমরা এক্স অক্ষ বলি, এটা ওয়াই অক্ষ বলতে পারি, তাহলে এক্স অক্ষের কি হবে? সমান্তরাল। বাট কেউ যদি আমরা তো সাধারণত টি কে আমরা কোথায় রাখি? এক্স অক্ষে রাখি, স্বাধীন রাশি এক্স অক্ষে, অধীন রাশি তো ওয়াই অক্ষে। তো এখানে যদি আমরা কেউ কোনোভাবে যদি ভি আর এখানে টি দিয়ে দেয়, তাহলে গ্রাফটা কেমন হবে? টি ওয়াই অক্ষে, তাহলে তখন সময় বাড়বে কিন্তু বেগ কোনো বাড়বেও না কমবেও না, বেগ এদিকেও যাবে না এদিকেও যাবে না,
তাহলে হচ্ছে তখন গ্রাফ হবে এই যে এটার ওয়াই অক্ষের, তখন এটা ওয়াই অক্ষের সমান্তরাল। ঠিক আছে, যদি জাস্ট আমি টি আর ভি কে এক্সচেঞ্জ করে দেই। এটা কিসের ক্ষেত্রে বলতো? সমবেগের ক্ষেত্রে। কিসের? সমবেগের ক্ষেত্রে। আর সমবেগের ক্ষেত্রে এই এস এবং টি এর গ্রাফটা কেমন? মূলবিন্দুগামী সরলরেখা। মনে থাকবে। আর এইসব জিনিসগুলো মনে রাখার একটা সহজ উপায় হলো এই যে যখন কোন একটা রাশি ধরো এই ওয়াই আর এক্স এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক, ধরো দুইটা জিনিস মানে ওয়াই অক্ষে আর এক্স অক্ষে আমি যাদেরকে বসাবো, এদের দুজনের পাওয়ার যদি 1 হয়, সমানুপাতিক পাওয়ার, তাইলে এদের গ্রাফ হবে সরল রেখা। কেমন হবে? সরল রেখা। বাট যদি এদের কোন জনের একজনের গ্রাফ ধরো 1 আর একজনের স্কয়ার, মানে ধরো ওয়াই স্কয়ার অথবা ওয়াই সমানুপাতিক এক্স ইনভার্স, তারপর হচ্ছে ধরো ওয়াই স্কয়ার সমানুপাতিক হচ্ছে এক্স, বা ওয়াই সমানুপাতিক রুট ওভার এক্স, ইত্যাদি ইত্যাদি, যেখানে হচ্ছে এক্স এবং ওয়াই মানে হচ্ছে তুমি এক্স অক্ষে যাকে রাখছো ওয়াই অক্ষে যাকে রাখছো তাদের দুজনেরই পাওয়ার যখন সমান হয় না, মানে 1 হয় না, তখন তাদের ক্ষেত্রে গ্রাফ গুলো হবে বক্ররেখা। কেমন হবে? বক্ররেখা। আচ্ছা, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, আর আরেকটা কথা বলি, যেই কোন আমাদের এই যে আমরা এটা হচ্ছে সরণ বনাম সময় লেখচিত্র। সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল সবসময় মনে রাখবা, এটা ঢাল। সরণ বনাম সময় চিত্র সময় লেখচিত্রের ঢাল, ঢাল হচ্ছে সবসময় হচ্ছে তোমার বেগ নির্দেশ করবে। কি? বেগ। আর বেগ বনাম সময় যে লেখচিত্র আছে, বেগ বনাম সময় লেখচিত্র, ধরো ভি আর টি এর গ্রাফ, সেটা হচ্ছে ঢাল সব সময় হচ্ছে মনে রাখবা ত্বরণ নির্দেশ করবে। কি? ত্বরণ। তোমরা স্যার এই কাজটা কেন? আসি এবার একটু ব্যাখ্যা করি। আমাদের এইদিকে হচ্ছে এস, এইদিকে ওয়াই, তো ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে ও, মানে নরমালি চিন্তা করলে, মানে আমরা যদি সরল রেখার কনসেপ্ট থেকে বলি, বিভিন্ন অ্যাঙ্গেলে এটা ঢালটাকে ব্যাখ্যা করা যায়। ঢাল হচ্ছে এক্স, কোন একটা রেখা, সরল রেখার ক্ষেত্রে কোন একটা রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে উহার টেনজেন্টের মান হচ্ছে ওই সরল রেখার ঢাল। টেনজেন্ট মানে টেন থিটা আর কি। কিন্তু আবার এভাবে বলতে পারো ঢাল মানে হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইড বাই এক্স অক্ষের পরিবর্তন। ঢাল মানে কি? ওয়াই অক্ষের, দেখো ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইড বাই কি? এক্স অক্ষের পরিবর্তন। সবাই বুঝতেছি? আচ্ছা, এখানে বলতো ওয়াই অক্ষে কে আছে? এস, তাহলে এস এর পরিবর্তন হচ্ছে ডেল এস, আর ওয়াই অক্ষে সরি এই এক্স অক্ষের পরিবর্তনটা কি বলতো? ডেল টি। তাহলে দেখো সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হার বুঝাচ্ছে ঢালটা। ঢাল তাহলে কি বুঝাচ্ছে? সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হার। যে আমরা জানি সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হারকে কি বলে বলতো? বেগ বলে না? বেগ, সেই বেগ। এই জন্যই হচ্ছে কি এস বনাম টি লেখচিত্রের ঢাল সবসময় কি নির্দেশ করবে? বেগ নির্দেশ করবে। মনে থাকবে? এটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র। তো বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল, ঢাল যদি চিন্তা করি, ওয়াই অক্ষের পরিবর্তন, ওয়াই অক্ষে কে আছে? বেগ, তাহলে ডেল ভি। এক্স অক্ষে কে আছে বলতো? টি, তাহলে ডেল টি পরিবর্তনটা শুধু। অনেকে বলে স্যার আমরা যদি এভাবে ডেল ভি কে ভি টু মাইনাস ভি ওয়ান লিখি আর টি কে টি টু মাইনাস টি ওয়ান লিখি, একই কথা। এখন দেখো বেগের পরিবর্তনের যেই হার, বেগের পরিবর্তন উপরে আর নিচে সময়ের পরিবর্তন, তাহলে এটা কি বোঝাচ্ছে? বেগের পরিবর্তনের হার। আর আমরা জানি একক সময়ে বেগের যে পরিবর্তন হয়, অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে কি বলে বলতো? ত্বরণ বলে না? এই জন্যই হচ্ছে কি ভি বনাম টি লেখচিত্রের গ্রাফের ঢাল কি নির্দেশ করবে? ত্বরণ নির্দেশ করবে। মনে থাকবে এগুলা? এগুলা শুধুমাত্র এই সমবেগের জন্য না, সব গ্রাফের ক্ষেত্রেই। এইটুকু মাথায় রেখো। এবার আসো, এখানে হচ্ছে আমাদের এই যে এখানে ঢাল, এটা কি নির্দেশ করবে বলছি? এটা বেগ নির্দেশ করবে, সরণ আর হচ্ছে কি অতিক্রান্ত সময়ের হচ্ছে ঢাল, লেখচিত্রের ঢাল। এখন দেখো এখানে গ্রাফ উপরের দিকে যাচ্ছে, তার মানে অবশ্যই এস এর পরিবর্তন হচ্ছে। আবার গ্রাফ সামনের দিকেও যাচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে ওয়াই টি এরও পরিবর্তন আছে, তার মানে অবশ্যই হচ্ছে এখানে বেগ আছে। এবং তুমি যেই কোনো বিন্দুতে এই বিন্দু নিয়ে এখানে হচ্ছে কি যদি হচ্ছে এখানে ওয়াই অক্ষের পরিবর্তন আর এখানে এক্স অক্ষের পরিবর্তন বের করো, তাইলে তুমি যেই বেগ পাবা, যেহেতু সমবেগ, এখানে বাইর করলেও ধরো এখান থেকে হচ্ছে তুমি যদি চিন্তা করো যে ওয়াই অক্ষের পরিবর্তন আর এক্স অক্ষের পরিবর্তন, মানে ওয়াই অক্ষের পরিবর্তন এটা, এক্স অক্ষের পরিবর্তন এটা, তো এটাও যদি তুমি বসাও এখানে, তাও দেখবা যে বেগ একই পাবা।
কারণ সমবেগের ক্ষেত্রে বেগ সব জায়গায় এই রেখার উপর সকল বিন্দুতে বেগ কি আসবে, সমান আসবে। এবার আসো, আমরা জানি সমবেগের ক্ষেত্রে বেগ পরিবর্তন হয় না, তাহলে বেগ পরিবর্তন না হইলে বলো ডেল ভি কত, জিরো। ডেল ভি জিরো হইলে ডেল টি যতই হোক ওভারঅল রেজাল্ট কত, জিরো। তাইলে বলো সমবেগের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল কত, শূন্য। আর আমরা জানি বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে, অবশ্যই ত্বরণ নির্দেশ করে। যেহেতু এখানে বেগেরই পরিবর্তন হয় না, মানে ডেল ভি শূন্য, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন নেই, তাহলে এখানে এই সমবেগের ক্ষেত্রে ত্বরণও কত, শূন্য। কথা কি বুঝছো? এই অনেকে বলবে স্যার এভাবে না বলে যদি আমরা ঢাল চিন্তা করি এম, বলো এক্স অক্ষের পরিবর্তন, আমি যদি এখানে পয়েন্টটা নেই এই রেখার উপরে, এই জায়গায় এক্স ধরে দূর, তার মানে এক্স অক্ষের পরিবর্তন আছে, তাহলে ডেল এক্সটা ডেল টিটা আছে, কিন্তু এই গ্রাফ তো উপরে যাচ্ছে না, তাহলে এখানে যা ছিল এখানেও তাই আছে। তাহলে বলো ওয়াই অক্ষের কোনো পরিবর্তন হচ্ছে, গ্রাফ উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, ওয়াই অক্ষের কোনো পরিবর্তন নাই, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষে কে আছে, ভি। তাহলে বলো ওয়াই অক্ষের পরিবর্তন জিরো, আর এক্স অক্ষের পরিবর্তন তোমার সময় যতই নাও, এটা সময় যাই হোক হোয়াট এভার টি, তাহলে ঢাল কত হবে, শূন্য। আর ঢাল শূন্য হওয়া মানে হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ কি হবে, শূন্য হবে। কথা কি বুঝছো সবাই? এই হচ্ছে ঘটনা। তো এটা অবশ্যই মনে রাখতে হবে, এই ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইড বাই এক্স অক্ষের পরিবর্তন অবশ্যই সময়গুলা কোন অক্ষে, এক্স অক্ষে। এই অক্ষে দিলে এটার ক্ষেত্রে হচ্ছে তখন তুমি কি করবা, ঢাল কি বের করবা, ঢাল তখন ঢাল বের করবে এক্স অক্ষের পরিবর্তন ডিভাইড বাই ওয়াই অক্ষের পরিবর্তন, ঠিক আছে? তখন তোমার এক্স অক্ষের পরিবর্তন ডিভাইড বাই ওয়াই অক্ষের পরিবর্তন দিলে তখন তোমার এইটা ঢাল হচ্ছে কি নির্দেশ করবে, বলো ত্বরণ নির্দেশ করবে। তুমি যদি সময়ের পরিবর্তন ডিভাইড বাই মানে ওয়াই অক্ষের এখন যেভাবে সাজাইছো আর কি, ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইড বাই এটা দাও, এটা তো ত্বরণ আসবে না, এটা আসবে 1 বাই ত্বরণ, মানে ত্বরণের উল্টো রাশি আসবে, বিপরীত রাশি আসবে। কথা বোঝা গেছে? আমরা যে কথাগুলো বললাম, ঢাল এস বনাম টি গ্রাফের ঢাল কি নির্দেশ করবে, বেগ। আবার ভি বনাম হচ্ছে টি লেখচিত্রের ঢাল কি নির্দেশ করবে, ত্বরণ নির্দেশ করবে। এবং আরো মনে রাখতে হবে সরল রেখার ক্ষেত্রে তো আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে কি এদিকে একটা লম্ব টেনে বা হচ্ছে এদিকে হচ্ছে একটা লম্ব টেনে ওয়াই অক্ষের পরিবর্তন আর এক্স অক্ষের পরিবর্তন নিয়েই হচ্ছে কি কাজ করে ফেলতে পারছি। বক্ররেখা হলে তখন হচ্ছে কোন একটা বিন্দুতে যদি ওই রেখাটার ঢাল টানতে হয়, ওই রেখার ঢাল বের করতে হবে ওইখানে স্পর্শক টেনে, কি করে, স্পর্শক টেনে। তবে মনে রাখবে সরল রেখা হোক বা বক্ররেখা হোক, সকল ক্ষেত্রেই হচ্ছে তোমার এস বনাম টি গ্রাফের ঢাল কি নির্দেশ করবে, বেগ নির্দেশ করবে। আর ভি বনাম টি গ্রাফের ঢাল কি নির্দেশ করবে, অবশ্যই ত্বরণ নির্দেশ করবে। মনে থাকবে? সবাই বুঝতেছো? ইজি কিন্তু, তাই না? ইজি না? আচ্ছা, এইবার আসো এরপরে স্যারেরা আমরা যদি এবার সমত্বরণের কথাবার্তা বলি, সমত্বরণ সবগুলো আমি গ্রাফ আস্তে আস্তে আলোচনা করছি, অনেক লেন্দি হচ্ছে। অনেকে মনে করতে পারো স্যার এতবার এইসব কথাগুলো বলার দরকার আছে, হয়তো নাই। যাদের হচ্ছে ভিডিওটা হচ্ছে মনে হবে যে হচ্ছে একটু স্লো বা স্যার আস্তে আস্তে পড়াচ্ছেন, তারা ভিডিওটাকে ফাস্ট করে দিবে, ঠিক আছে? ইউটিউবে কিন্তু 1.5 গুণ 2 গুণ স্পিড দিয়ে দেখা যায়, তোমরা ওই স্পিড বাড়াই নিবা, তাহলে তোমাদের সময় অপচয় হবে না ইনশাআল্লাহ। সমত্বরণের ক্ষেত্রে আমরা জানি কয়েকটা সূত্র আছে, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, ঠিক আছে? এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে কি সময়। তো সমত্বরণ মানে এ ধ্রুব, এ কি ধ্রুব, তার মানে এটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে না। তো এটার অনেক সময় গ্রাফ আঁকতে, ম্যাক্সিমাম টাইমই তোমাকে গ্রাফ আঁকতে দিবে ভি বনাম টি গ্রাফ। মনে রাখবে যদি আদিবেগ শূন্য হয়, এটা যদি শূন্য হয় একরকম কন্ডিশন হবে, দুই রকম হতে পারে, শূন্য আর অশূন্য। তাহলে আদিবেগ যদি শূন্য হয় তাহলে তখন এটা তো শূন্য হয়ে গেলে ভি ইকুয়াল টু এটি, তাহলে তখন কি দাঁড়াবে, ভি ইকুয়াল টু এটি। দেখো ভি নট ইকুয়াল টু কত হলে, জিরো হলে, ভি নট জিরো যদি হয় তাহলে ভি ইকুয়াল টু এটি, কারণ ভি নট কত, জিরো। এখানে এ যেহেতু ধ্রুবক, তাহলে বলো ভি সমানুপাতিক কি বলতো, টি না? আর আমরা জানি ডিরেক্টলি সমানুপাতিক গ্রাফগুলা ভি এখানে টি এখানে দিলাম, এটা গ্রাফ হবে মূল বিন্দুগামী সরলরেখা। কেমন বলতো, মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, তোমরা সরল রেখার কনসেপ্ট যদি পড়ে থাকো, অথবা তোমরা যদি আমাদের এই যে ইউটিউব থেকে যে ভিডিওটার কথা বলছি, এই যে পদার্থবিজ্ঞানী সব গ্রাফ, এই ভিডিওটা দেখো, তাহলে দেখবা তোমরা আমি বলেছি যে হচ্ছে এই সমীকরণটা হচ্ছে এই যখন ইউ জিরো তখন এটা হচ্ছে আসলে এই mx প্লাস, দেখো
এখানে এটা হচ্ছে হলো y ইকুয়াল টু যে mx এই সমীকরণের মতো। দেখো m এর সহগ যেটা এটাই হচ্ছে হলো ঢাল, সরি x এর সহগ যেটা এটা হচ্ছে ঢাল। এখানে x বরাবর কারে রাখছি, t রাখছি। এই যে দেখো b ইকুয়াল টু at, এই যে a হচ্ছে ঢাল, t হচ্ছে হলো x অক্ষে, v হচ্ছে y অক্ষে। তাহলে এই যে y এবং x এর যে সহগ থাকে সে হচ্ছে হলো ঢাল। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। প্লাস সি থাকতে পারে, মাইনাস সি থাকতে পারে, আবার স্যার ঢালও তো প্লাস মাইনাস হইতে পারে। হ্যাঁ, y এরকম প্লাস মাইনাস mx প্লাস মাইনাস সি এরকম হতে পারে। ঠিক আছে, তুমি বলে স্যার এগুলা কি বলতেছেন, এগুলা তো কিচ্ছু বুঝি না, গতিবিদ্যাতে এগুলা নাই। কথা সত্য, এগুলো হচ্ছে হায়ার ম্যাথে হচ্ছে তোমার সরলরেখার মধ্যে আছে। এগুলোর জন্যই তোমার বলছি হচ্ছে এই ভিডিওটা দেখতে, যেটা এগুলোর জন্যই বলছি এই ভিডিওটা দেখতে, তাইলে এটা ক্লিয়ার হবে। আমি এইদিকে আর না যাই, আমরা এত কনসেপচুয়াল হচ্ছে ডিটেলসে যাচ্ছি না, ওখানে যেহেতু ভিডিও আছে আমাদের করা, তোমরা এখান থেকে দেখবে। তাহলে ভি সমানুপাতিক টি, তাহলে এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। আর অবশ্যই যেহেতু এটা ভি সমানুপাতিক টি গ্রাফ, তাহলে যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমি যদি চলে এইটুকু নেই, ধরো এইভাবে নেই, বা হচ্ছে একটা ত্রিভুজ আঁকলেই হচ্ছে এই যে এটা হচ্ছে কি ডেল ভি, আর এটা হচ্ছে ডেল কি টি। তো আমরা জানি ঢাল ইকুয়াল টু কি হবে, ঢাল ইকুয়াল টু ডেল ভি ডিভাইড বাই কি ডেল টি। এবং আমরা জানি বেগ আর হচ্ছে কি সময় লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে, যে বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়, এটা হচ্ছে ত্বরণ। আর অবশ্যই এখানে ত্বরণ আছে প্রত্যেকটা, যেই পয়েন্টে যেই কোনো একটা পয়েন্টে এরকম নিয়ে তুমি হচ্ছে ঢাল বের করো, এখানে বের করো, এখানে বের করো, সব জায়গায় ঢালের মান একই আসবে। কেন বলতো, কারণ এটা সমত্বরণ, এ ধ্রুবক। আমরা ভি সমানুপাতিক টি গ্রাফ কি নির্দেশ করে বলতো, ভি এবং টি গ্রাফ হচ্ছিল এটা ঢালটা নির্দেশ করে হচ্ছিল ত্বরণ, ঢাল কি ত্বরণ। আর এটা সমত্বরণ, সমত্বরণ হওয়ার কারণে হচ্ছিল ত্বরণ ধ্রুব থাকবে। এবার আসো ভি নট যদি স্যারেরা নট ইকুয়াল টু 0 হয়, মানে ভি নট আদিবেগ শূন্য নয়, তখন স্যার কি হবে তোমরা বলো, এদিকে যদি টি দেই এদিকে ভি দেই, তখন আমাদের যে সরল রেখার, তখনও দেখো এটা সরল রেখাই হবে, কিন্তু সেটা হবে y ইকুয়াল টু mx প্লাস c এরকম একটা গ্রাফের মতো। তুমি বলো স্যার কেন, দেখো এই যে v ইকুয়াল টু, এই যে আমরা জানি হচ্ছে v বনাম t গ্রাফের লেখচিত্রের ঢালটা কি নির্দেশ করবে, এই ঢালটা নির্দেশ করবে ত্বরণ। তাহলে এটা m, এটা x অক্ষ বরাবর থাকে, এটা y অক্ষ বরাবর থাকে, তাহলে y এটা হচ্ছে mx, আর প্লাস দিয়ে এই যে v নট আছে, এটা হচ্ছে হলো দেখো v ইকুয়াল টু এভাবে লেখা যায় না, এই যে at প্লাস v নট। তাহলে এটা হচ্ছে হলো এই যে m হচ্ছে হলো এটা, এটা x অক্ষ বরাবর এটা x, আর এটা হচ্ছে হলো c, আর c টা হচ্ছে হলো প্লাস c মানে হলো y অক্ষের ধনাত্মক দিক থেকে ছেদকৃত অংশ। তার মানে এত কঠিন করে চিন্তা করার দরকার নাই, যখন তোমার বেগটা শূন্য হবে না, তখন v ইকুয়াল টু v নট প্লাস at থেকে বোঝা যাচ্ছে ওর বেগ এটা শূন্য থেকে শুরু হচ্ছে না, মানে v নটটা 0 নয়। তার মানে শুরুতেই টাইম t তুমি যখনই 0, টি 0 হলেও বেগ 0 না, আদি বেগ আছে তার। তার মানে গ্রাফ শুরু হবে কোত্থেকে, একটু উপর থেকে, কোত্থেকে উপর থেকে শুরু হবে। এই উপর এই যে y অক্ষ থেকে ছেদকৃত অংশ, এটাই হচ্ছে হলো c, যেটাকে আমরা এখানে বলতেছি v নট, মানে আগে থেকেই তার একটা আদি বেগ আছে। এরপর এদের মধ্যে সম্পর্কটা হবে কি বলতো, এই যে v নটটাকে আমি দেখাই ফেলছি, আর v আর t এর মধ্যে সম্পর্কটা কেমন, সরল রেখা। দেখো এরকম হবে, যদি হচ্ছিল তোমার এই রেখার ঢাল কি নির্দেশ করবে, এই রেখার তুমি এখানে পয়েন্ট নিয়ে এই রেখার ঢাল ঢাল নির্ণয় করো, তাও তুমি কি পাবা বলতো, এখানে হচ্ছিল ত্বরণই পাবা, সমত্বরণ। এখানে ঢাল বের করো, ঢাল মানে হচ্ছিল এদিকে হচ্ছিল কি y অক্ষের পরিবর্তন, এখানে x অক্ষের পরিবর্তনটা বের করো, তাও তুমি কি পাবা বলতো, এখানে ত্বরণই পাবা, মানে ঢাল একই ত্বরণ পাবা। এখানে এই বিন্দুতে ত্বরণ যা পাবা, এই বিন্দুতেও কি ত্বরণ তা, মানে ঢাল তা, এখানে ঢাল যা এখানে ঢালও কি তা। এই সরল রেখার সকল বিন্দুতে তুমি যদি ঢাল নির্ণয় করো, তাহলে তুমি ঢাল সেম পাবা। ওকে, আচ্ছা, তাহলে আমরা সমবেগের পড়লাম, সমত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময়টা পড়লাম, এবং সমত্বরণের ক্ষেত্রে তোমাকে s বনাম t গ্রাফ দিতে পারে না, সমত্বরণের ক্ষেত্রে s বনাম t দিতে পারে তো নাকি, s t গ্রাফ পারে। তো এটা দিলে তখন তুমি এটা কিভাবে করবা, সবাই একটু বুঝো। s এর সমীকরণ কি কি আছে, s ইকুয়াল টু আমরা জানি হচ্ছে হলো দেখো v নট t প্লাস হাফ at স্কয়ার, আর আরেকটা আছে হচ্ছে হলো v স্কয়ার ইকুয়াল টু v নট স্কয়ার প্লাস 2as। নিচেরটার মধ্যে সময় নাই, সময় নেই, তাহলে নিচের সমীকরণটা দিয়ে আমরা সময় বনাম হচ্ছে হলো কি এই সরণ বা অতিক্রান্ত দূরত্বে s এর সমীকরণ, মানে কোনো গ্রাফ আঁকতে পারবো না, গ্রাফ আঁকতে হলে এইটা দিয়ে আঁকতে হবে। যদি এটা 0 হয়, আদিবেগ 0 বা টাইম
টি জিরো, অর্থাৎ পুরোটাই যদি জিরো হয়, আমরা সাধারণত জানি সমতরণে কোনো বস্তু স্থির বেগ থেকে শুরু হয়, তাহলে ভি নট ধরো জিরো হলে, ভি নট কত হলে, জিরো হলে, ভি নট যদি জিরো হয় তাইলে এখান থেকে গ্রাফ দেখো, আগে আসো গ্রাফ কেমন হবে সেটা আসতেছে, এখানে এস এখানে পি, এটা যদি শূন্য হয় তাইলে এই সমীকরণটা এস ইকুয়াল টু হাফ এটি স্কয়ার হবে, কি হবে, হাফ এটি স্কয়ার। ঠিক আছে, এখানে এ ধ্রুবক, হাফ ও ধ্রুবক, তাহলে এস সমানুপাতিক কি বলো, এস সমানুপাতিক টি স্কয়ার না, এস সমানুপাতিক কি, টি স্কয়ার। এই এস সমানুপাতিক টি স্কয়ার জিনিসটা থেকে দেখো এটার গ্রাফ হবে হচ্ছে হলো পরাবৃত্তাকার, কেমন, বক্ররেখা, উল্টা নরমালি আগে চিন্তা করি, এটা একটা বক্ররেখা, এটার পাওয়ার 1 এটার পাওয়ার 2, দেখো এদের দুইজনের পাওয়ার দেখো তো, পাওয়ার একটা, আবারও বলছি পাওয়ার 1 আর একটা কি পাওয়ার 2, তো এই যে পাওয়ার অসমান হয়ে গেল, এটা দ্বারা বোঝাচ্ছে আমি টাইম তো সবসময় এক অক্ষে বসাই, এটাকেই হয়, তাহলে অবশ্যই এদের মধ্যে রেখা কি হবে, বক্ররেখা হবে। এবং বক্ররেখা হলে মনে রাখবে, এই যে বক্ররেখা হবে, এই বক্ররেখার মধ্যে কখনো আয়তাকার অধিবৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে। ঠিক আছে, তো আমরা এখন এটা বুঝবো কেমনে, দেখো এটা হচ্ছে হলো এই, তোমরা যদি জানো ওয়াই সমানুপাতিক হচ্ছে হলো এক্স স্কয়ার, এখানে দেখো এটা এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, তো এই রকম সমীকরণটা কি নির্দেশ করে, তোমরা ম্যাথ সেকেন্ড পাবে যখন কনিক নামক একটা চ্যাপ্টারে যাবা, তখন বুঝবা যে এটার গ্রাফ হবে হচ্ছে হলো পরাবৃত্তাকার, কেমন, পরাবৃত্তাকার, ওয়াই এক্স স্কয়ার। দেখো এই দুইজনের মধ্যে পাওয়ার, তুমি পরাবৃত্তটা আঁকবা কেমনে, পরাবৃত্ত আঁকবা হচ্ছে হলো, দেখো আমি দেখাই দিচ্ছি, দুইজনের মধ্যে যার পাওয়ার কম হবে পরাবৃত্তের মুখটা তার দিয়ে, পরাবৃত্ত এরকম দেখতে, মানে এরকম বা এরকম। ঠিক আছে, অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, এগুলো হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে হচ্ছে কোথায়, কনিক নামক চ্যাপ্টারটাতে গেলে পাবে। তো আমি যাই হোক সেখানে যাচ্ছি না, আপাতত ডিফারেন্সিয়েট করছি না। তো তোমরা হচ্ছে এই যে যখনই হচ্ছে এই দুইজনের মধ্যে পাওয়ার হচ্ছে অসমান এবং এর সমানুপাতিক, একজনের পাওয়ার 1 আর একজনের পাওয়ার 2, মানে স্কয়ারের, ওয়াই যখন স্কয়ারের সমানুপাতিক হবে, কথা বুঝিও, ওয়াই যখন স্কয়ারের সমানুপাতিক হবে তখন এই গ্রাফ পরাবৃত্তাকার হবে। পরাবৃত্তাকার হইলে তুমি হচ্ছে গ্রাফ দেখো, এবার এদের দুইজনের মধ্যে এক্স এবং ওয়াই এর মধ্যে কার পাওয়ার, মানে এই যে দুইজনের মধ্যে, এই দুইজনের মধ্যে কার পাওয়ার কম, এস এর পাওয়ার কম না, পরাবৃত্তের মুখটা থাকবে তাহলে এস এর দিকে, এরকম, এটা আসলে এর অর্ধেক আসে, এটা আসলে এরকম, দেখো এরকম, এখান থেকে সুন্দর করে উঠে এভাবে উঠছে। তো চলো আমরা এই অংশটুকু দেখাই না, দেখো এই অংশটুকু দেখানো হয় না, তাহলে দেখো এই যে এইদিকে এইভাবে চলো কি এটা উঠছে। তো আমাদের এই যে এটা পরাবৃত্তাকার হলো, যদি আমি গ্রাফটাকে জাস্ট উল্টো করে দেই, মানে ধরো এখানে যদি ভি সরি এখানে যদি এস দেই, তার আগে বলো এই গ্রাফের ঢাল কি নির্দেশ করবে, প্রত্যেকটা পয়েন্টে এস এবং টি এর, এখানে হচ্ছে কি আমি প্রত্যেকটা পয়েন্টে যদি কি নির্দেশ করি, ঢাল বের করি, তাহলে ঢাল ঢাল হচ্ছে এস অক্ষের পরিবর্তন, মানে ওয়াই অক্ষের পরিবর্তন আর বেগের পরিবর্তন, তাহলে এটা ঢাল হচ্ছে কি নির্দেশ করবে, ত্বরণ, সরি বেগ, বেগ। এবং এটা যেহেতু বক্ররেখা, প্রত্যেকটা পয়েন্টে বেগগুলা ভিন্ন ভিন্ন হবে, মানে প্রত্যেকটা পয়েন্টের ঢালগুলা কি হবে, ভিন্ন ভিন্ন হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, মানে এই পয়েন্টে এভাবে তুমি একটা স্পর্শক টেনে, স্পর্শক টানতে হয়, স্পর্শক টেনে তারপর এখান থেকে হচ্ছে তুমি ত্রিভুজ নিয়ে তারপর চলো কি তুমি ওয়াই অক্ষের ঢাল, এই যে ওয়াই অক্ষের পরিবর্তন, এক্স অক্ষের পরিবর্তন নিয়ে কাজ করতে পারবা। তাহলে যে একটা বিন্দু নিয়ে বক্ররেখার ওই জায়গায় স্পর্শক টেনে, একটা স্পর্শক সরলরেখা টেনে তারপর সেখান থেকে চলো কি ত্রিভুজ নিয়ে ওয়াই অক্ষের পরিবর্তন আর এক্স অক্ষের পরিবর্তন নিয়ে তুমি কি বের করতে পারবা, ঢাল। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, এখানে প্রত্যেকটা পয়েন্টে তোমার কি হবে বলতো, এই ঢালগুলা ভিন্ন ভিন্ন হবে যেহেতু বক্ররেখা। তো ঢাল ভিন্ন হওয়ার কারণে বোঝা যাচ্ছে বক্র এই আমাদের সমতরণের ক্ষেত্রে প্রত্যেকটা এই এস বনাম টি কে প্রত্যেকটা পয়েন্টে বেগ কি হবে, ভিন্ন ভিন্ন হবে, বেগ কখনো ধ্রুব থাকবে না। এবার আসেন স্যার, এখানে আরো কথাবার্তা আছে, কি স্যার কথাবার্তা আছে, দেখো আমাদের এই অনেক, এটা তো আমরা গ্রাফ থেকে স্পর্শক টেনে বলছি হচ্ছে কি ওয়াই অক্ষের পরিবর্তন আর এক্স অক্ষের পরিবর্তন নিয়ে সেখানে তুমি হচ্ছে ঢাল বের করতে পারো। অনেক সময় যদি একটা বক্ররেখার ঢাল, বক্ররেখার কি সমীকরণ দিয়ে দেয়, এস এর সমীকরণ, বক্ররেখার বললো একটা এস এর সমীকরণ, তাইলে মনে রাখবে এই যে ডেল এস মানে হচ্ছে কি ক্ষুদ্র অংশের জন্য ডিএস লেখা যায়, ডেল টি কে ক্ষুদ্র সময়ের জন্য ডিটি লেখা যায়। তো যদি তোমাকে কখনো এস এর বক্ররেখার সমীকরণ দিয়ে দেয়, তুমি যদি সময়ের সাপেক্ষে সেই এস এর সমীকরণটাকে অন্তরীকরণ করো, তাহলে তুমি হচ্ছে কি ওই বক্ররেখার কি পাবা বলতো, নির্দিষ্ট সময়ে
তোমার হচ্ছে হলো বেগ পাবা। কি বেগ? তার মানে হচ্ছে হলো এস এর সমীকরণকে যদি হচ্ছে হলো তুমি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করো তাহলে বেগের সমীকরণ পাবা। আর ওই বেগের সমীকরণে টি এর মান যদি বসিয়ে দাও, নির্দিষ্ট টি ইকুয়াল টু 2 বসাও, তাহলে 2 সেকেন্ড সময়ে তার বেগ কত পাবা। যদি সময় 4 সেকেন্ড বসাও, তার 4 সেকেন্ড সময় তার বেগ কত সেটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আসো আবার প্রিপেয়ার, এটা হাত এখানে হাত নেই, বুঝছো? এটা এক্সপোর্ট হতে একটু টাইম লাগবে, এটা একটু হচ্ছে এখন আমি লিখলেও কিছু লিখা হবে না, বুঝছো? এই যে প্রিপেয়ারিং টু এক্সপোর্ট। এরপরে আমাদের আরো কিছু কথাবার্তা মনে রাখতে হবে। আমি যদি এদেরকে বললাম যে জায়গা চেঞ্জ করে দেই, এস কে যদি এখানে দেই, টি কে যদি এখানে দেই, আমি যদি দেই সাধারণত টি কোথায় এক্স অক্ষে রাখতে হবে। তো আমি কোন রকমে যদি উপরে করে দেই টি আর এস যদি নিচে করে দেই, তাইলে এই পরাবৃত্তটা হচ্ছিল ঊর্ধ্বমুখী, ঠিক আছে, ঊর্ধ্বগামী। এটা পরাবৃত্তাকারের ইংলিশ কি বলতো? প্যারাবোলা। পরাবৃত্তের ইংলিশ কি? প্যারাবোলা। প্যারাবোলা, যেটাকে আমরা ইংলিশ বাংলায় বলি পরাবৃত্তাকার। এবার আসো, যখন এখানে টি কে দিয়ে দিলাম তখন এটার গ্রাফটা হবে হচ্ছে হলো এই যে দেখো এরকম নিম্নগামী হচ্ছে পরাবৃত্তাকার। এটা আসলে এরকম, ঠিক আছে। আমাদের এই জিনিসটা দেখানো হয় না, এটুকু আংশিকটা দেখাই আমরা, তবে সাধারণত এটাই আঁকবে, এটা হয় না। আবার এই জিনিসটাকে এভাবেও তো চিন্তা করা যায়, দেখো তো তোমরা এখান থেকে যদি তুমি আরেকটা জিনিস চিন্তা করো, এটাকে যদি এস সমানুপাতিক টি স্কয়ার, তাহলে দুই পাশে যদি আমি রুট করি তাহলে রুট ওভার এস সমানুপাতিক টি, তাই না? এরকম যদি একজন আরেকজনের রুট হয় সমানুপাতিকে, তুমি মনে রাখবা এদের দুইজনের মধ্যে ওর পাওয়ার কত? হাফ। রুট মানে কি? পাওয়ার হাফ, আর ওর পাওয়ার 1। তাহলে পাওয়ার দোনোটা যেহেতু সমান নয় দোনোজনের, তাহলে অবশ্যই হচ্ছে বক্ররেখা হবে। এবং আমি এই যে এরকম এস টি স্কয়ারের সমানুপাতিক অথবা টি এস স্কয়ারের সমানুপাতিক হলে তখন তাদের এই এস এবং টি এর গ্রাফটা হবে তখন এরকম হচ্ছে পরাবৃত্তাকার, এবং দুইজনের মধ্যে যার পাওয়ারটা কম তার দিকে এটা উঠে যাবে অথবা তার দিকে ঘুরে যাবে, যেমন এটা এখানে ঘটছে। এই দুইটা, এইটার ক্ষেত্রে আবার এস এটাই দিয়ে হচ্ছে কি, এটাকে জাস্ট রুট করলে এই সমীকরণটা পাওয়া যায়। তাহলে যখন একজনের পাওয়ার 1 থাকবে আর আরেকজনের পাওয়ার হাফ থাকবে, অর্থাৎ রুট হবে, তাহলে মানে একজন রুট আরেকজন রুট নয়। হ্যাঁ, এরকম কন্ডিশন থাকলেও তুমি হচ্ছে কি করবা? গ্রাফ বলো তো তোমার এই পরাবৃত্তাকারই হবে। কথা ক্লিয়ার? এক্ষেত্রে দুইজনের মধ্যে যার পাওয়ার কম, এই যে এস এর পাওয়ার কম, এই জন্য এস এর দিকে হচ্ছে কি পরাবৃত্তের মুখটা থাকবে। এবার আসো স্যার, অনেক সময় দেখবা গ্রাফ তোমাদেরকে এই গতিবিদ্যার এই গ্রাফটা এই এখানে টি ঠিকই দিছে, এখানে এসই দিছে, তোমারে ইয়া করে নাই, বলে নাই যে হচ্ছে কি এটা এই এস আর টি এর গ্রাফ বলে নাই, এস এবং টি স্কয়ারের গ্রাফ বলছে। তো আমরা যদি সমীকরণটার দিকে তাকাই, আদিবেগ যদি শূন্য হয়, আদিবেগ যদি কি হয়? শূন্য হয়, তাইলে এস সমানুপাতিক টি স্কয়ার। তো এটা ডিরেক্টলি হচ্ছে হলো এস এবং টি স্কয়ারের গ্রাফ আঁকতে দিছে, এস এবং কি টি স্কয়ারের গ্রাফ আঁকতে, এস এবং টি স্কয়ারের গ্রাফ এরা ডিরেক্টলি সমানুপাতিক, এস টি স্কয়ারের সমানুপাতিক, কিন্তু আমি স্কয়ারটা বাদ দিয়ে যখন গ্রাফ আঁকছি তখন গ্রাফ বক্ররেখা হইছে। কিন্তু আমি এস এবং টি স্কয়ারের গ্রাফ আঁকলে এস ডিরেক্টলি টি স্কয়ারের সমানুপাতিক, এটার গ্রাফ হবে তখন মূল বিন্দুগামী সরলরেখা। কেমন? মূল বিন্দুগামী সরলরেখা, মাথায় রাখতে হবে। কথা বুঝছো? এই হচ্ছে ঘটনা। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝে বুঝে আনসার করতে হবে, হ্যাঁ, নাইলে চলো এগুলো ভুল হয়ে যাবে। গ্রাফগুলা মাথায় রেখো, ঠিক আছে? এবার আসেন স্যাররা, আমাদের যদি হচ্ছিল সমতরণের, তাইলে আমরা হচ্ছিল বেগ বনাম সময় লেখচিত্র পাইলাম। বেগ বনাম কি এই বেগ বনাম বলছি টি বনাম বা হচ্ছিল এস বনাম টি গ্রাফও পাইলাম। তো আমরা জানি বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে, এস বনাম টি লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। কি? বেগ। এখন আমাদের অনেক সময় পরন্ত বস্তুর গ্রাফ দেয়, কি বলতো? পরন্ত বস্তু। পরন্ত বস্তুর ক্ষেত্রে, আচ্ছা তোমরা আমাকে বলো তো, পরন্ত বস্তুর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম দেখবা বেগ বনাম সময় লেখচিত্র দেয়। বেগ বনাম কি সময় লেখচিত্র, এখানে আসলে বেগ, এখানে সময়। তো আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে ভি ইকুয়াল টু ভি নট প্লাস জিটি, এবং আদিবেগ মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে, এগুলো অবশ্য পরন্ত বস্তু বলতে মুক্তভাবে পরন্ত বস্তুর কথা বোঝাচ্ছি।
মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কত হয় বলো তোমরা? 0 হয়। তাহলে ভি ইকুয়াল টু কত? জিটি। জি যেহেতু ধ্রুবক তাহলে ভি সমানুপাতিক টি। টি যত বাড়বে ভি তত বাড়বে। তাইলে দেখো এখানে হচ্ছে হলো এই বেগ হচ্ছে হলো কি এরকম মূল বিন্দুগামী সরল রেখা ডিরেক্ট ভি সমানুপাতিক টি। অর্থাৎ উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে যত সময় অতিবাহিত হবে ওর তত বেগ বাড়বে। আর আমরা এটাই জানি নিচের দিকে একটা মুক্তভাবে যখন একটা পড়ন্ত বস্তু মানে একটা পড়ে বস্তু তখন তার প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পায়। অর্থাৎ এই জন্যই বেগ বৃদ্ধির হার ত্বরণটা হচ্ছে 9.8 ms ইনভার্স 2। কথা কি বোঝা যায়? তাহলে প্রতি সেকেন্ডে তার বেগ বাড়ছে, এই জন্যই হচ্ছে এটা উপরে। আর যদি হচ্ছে এটার ক্ষেত্রে দেখো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তোমাকে হচ্ছে যদি বলতো হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে খেয়াল করো বলে যদি যে হচ্ছে এইচ আর টি এর গ্রাফ দেখাও, এইচ এবং টি। তো তোমরা বলো তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই এটার গ্রাফ কেমন হবে? এইচটা হচ্ছে উপর থেকে নেমে আসা উচ্চতা, ঠিক আছে? তো আমরা জানি সমীকরণ এইচ এর হচ্ছে এই ভি নট টি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ভি নট যদি 0 হয়ে যায় তাহলে সুতরাং এইচ হচ্ছে কি বলতো? এইচ সমানুপাতিক কত হবে? এই যে এইচ হাফ জিটি স্কোয়ার। তাহলে সুতরাং এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এইচ সমানুপাতিক কি? টি স্কোয়ার। তো এইচ সমানুপাতিক টি স্কোয়ার যেটা দেখো এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে এইচ আর টি এর গ্রাফ আঁকলে অবশ্যই তুমি বলো এই দুইজনের সম্পর্ক কেমন? একজনের পাওয়ার 1 আর একজনের পাওয়ার 2, তাহলে বক্ররেখা হবে। কিন্তু আবার আমরা জানি পাওয়ার 1 2 অথবা হচ্ছে 1 আর হাফ হইলে তখন হচ্ছে কি 1 এবং হাফ, এক পাশে 1 এক পাশে হাফ, আবার অথবা এক পাশে 1 এক পাশে হচ্ছে কি 2, এরকম অর্ধেক যদি সম্পর্ক হয় পাওয়ারের তাহলে গ্রাফটা হবে কেমন? পরাবৃত্তাকার। তাহলে এদের ক্ষেত্রে গ্রাফ কেমন হবে? পরাবৃত্তাকার। তবে এই দুইজনের মধ্যে পাওয়ার কার কম? এইচ এর। তাহলে এইচ এর দিকে হচ্ছে পরাবৃত্তের মুখটা করে থাকবে, ঠিক আছে? এই যে ঘটনাটা এই যে দেখো, আর যদি আমি টি স্কয়ার দিতাম, টি স্কয়ার দিলে এদের মধ্যে ডিরেক্টলি সম্পর্ক, তাহলে গ্রাফ হতো মূল বিন্দুগামী কি সরল রেখা। মনে থাকবে? এগুলো ছিল আমাদের কিসের ক্ষেত্রে গেল বলতো? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। কিসের? পড়ন্ত বস্তু। এবার তোমাদেরকে হচ্ছে পরীক্ষায় দিতে পারে কি জানো? পড়ন্ত বস্তু ছাড়াও আরো দিতে পারে হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখো একটা বস্তুকে যখন তুমি উপরে নিক্ষেপ করবা তখন তার বেগ বনাম সময় লেখচিত্রটাই বেশি দেয়। কোনটা বলতো? বেগ বনাম সময় লেখচিত্র। দেখো ভালো কথা, আমি বারবার বলছি এখানে এই যে এইচ এর পরিচয় এটা হচ্ছে উপর থেকে কতটুকু নেমে আসছে সেটা, ঠিক আছে? ভূমি থেকে কতটুকু উচ্চতা ওইটা না কিন্তু। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হিসাব হয় হচ্ছে কি ভূমি থেকে কত উপরে উঠতেছে ওইটা। তাহলে এখানে দেখো আমার হচ্ছে বেগ বনাম হচ্ছে কি সময় লেখচিত্র। বেগ বনাম সময় লেখচিত্র। তো এখন আমাদের যদি বেগ বনাম সময় লেখচিত্র হয়, কথা বুঝিও এটার গ্রাফটা কেমন হবে? তুমি একটা বস্তুকে উপরে নিক্ষেপ করে দিছো, ওর বেগ আস্তে 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 যত উপরে যাবে প্রতি মিটারে প্রতি সেকেন্ডে ওর বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে কমবে। নিক্ষিপ্ত বস্তুর কমতে 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 গিয়ে একটা গিয়ে সর্বোচ্চ উচ্চতায় তার বেগ শূন্য হয়ে যাবে। যখন শূন্য হয়ে যাবে এবার আবার সে বিপরীত দিকে পড়া শুরু করবে, তাই না? বিপরীত দিকে পড়লে তাহলে আবার তার বেগ বিপরীত দিকে 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়তে 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 ভূমি স্পর্শ যেই বেগে তুমি তার নিক্ষেপ করছিলা আবার ভূমি উপর থেকে যখন আবার ফিরে আসবে ভূমি স্পর্শ করার মুহূর্তে তার আবার বেগ কি সেম পরিমাণ হবে। এটা তোমরা জানো? তাইলে শুরুতে বেগ ছিল অনেক বেশি, ধরো তুমি ভি বেগে নিক্ষেপ করছো, অনেক বেগ বেশি ছিল, সেই বেগটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে কমবে, কমতে 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 সর্বোচ্চ উচ্চতায় শূন্য হয়ে যাবে বেগ। এখানে কত? শূন্য। আবার আস্তে আস্তে কি বাড়বে না, বাড়তে 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 কোথায়? এই ভি বরাবর হবে, তাই না? এই আচ্ছা, এই গ্রাফটা কি ঠিক আছে? স্যার আপনি তো বুঝাইলেন বেগ সর্বোচ্চ নিক্ষেপ করার মুহূর্তে বেগ ছিল, আস্তে আস্তে যত উপরে গেছে তার বেগ কমতে 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 শূন্য হয়েছে একটা সময় গিয়ে, এবং আবার বেগটা আস্তে আস্তে যখন নিচের দিকে নামা শুরু করে তখন বেগটা কি বাড়ছে। কথা সত্য,
কিন্তু আসলে দেখো এখানে এই পাশটা পুরোটাই হচ্ছে ধনাত্মক বেগ, এই যে ভি এখানে পজিটিভ। তো বেগ হচ্ছে এক ধরনের ভেক্টর রাশি। ভেক্টর রাশির ক্ষেত্রে তুমি হচ্ছে হলো এটা যেই দিকে, এটা তার হচ্ছে হলো কি বিপরীত দিকে হবে। অর্থাৎ এই বেগটা যদি ধনাত্মক, মানে এদিকে বেগটাকে যদি তুমি বেগের দিকটাকে যদি তুমি ধনাত্মক ধরো, উল্টা দিকে যে বেগটা মানে আবার ফেরত আসতেছে ওই বেগের দিকটা কিন্তু ঋণাত্মক। এর মানে হলো আসলে দেখো ঠিকই, দেখো সবাই এখানে দেখো, এই যে এখানে যদি টি দাও, এখানে যদি কি দাও ভি দাও, এখানে এই যে এই জায়গা থেকে হচ্ছে ঠিকই তুমি নিক্ষেপ করছো, ওর বেগ ছিল অনেক, বেগ কমতে 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 কমছে, মানে এখানে ধরো যা ছিল এখানে ধরো চলো সামথিং এক্স পরিমাণ বেগ ছিল। তো এটা যদি হচ্ছে হলো প্লাস বি হয়, এদিকে হচ্ছে হলো কি বলতো মাইনাস বি। সময় কখনো ঋণাত্মক হয় না। তোমরা আমাকে বলো, বেগ যখন উপরের দিকে যাচ্ছিল তখন বেগের দিক উপরের দিকে, সর্বোচ্চ উচ্চতায় 0, এবার আবার নিচের দিকে পড়া শুরু করছে, তাহলে বেগের দিক বিপরীত। কমতে 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 ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার বেগ ওই শুরুতে এক্স ছিল তার সমান হবে। তবে এবার দেখো এটা দেখাতে হবে, গ্রাফ হবে হচ্ছে একদম দেখে এই যে এরকম একদম নিম্নগামী, এই বরাবর হচ্ছে কত, এটা এক্স, মানে ওর বেগ আবার কত হয়েছে এক্স হয়েছে। তবে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এটা কোথায় সর্বোচ্চ উচ্চতায়। সর্বোচ্চ উচ্চতায় বস্তু উপরে গেছে, বেগ কত হয়েছে বলো, বস্তু উপরে গেছে, এই যে বেগ কমতে 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 শূন্য হয়েছে, সর্বোচ্চ উচ্চতায় শূন্য। এবার উল্টা দিকে যখন আসা শুরু করছে তাহলে বেগের দিকটা উল্টা দিকে, কথা বুঝছো? এই জন্য গ্রাফ এইরকম হবে। অনেকে এই দুইটার মধ্যে গোলাই ফেলে। স্যার তাইলে এটা কি ভুল? আপনি বলছেন না একবার কমে একবার বাড়ে, আর স্যার এটা যেদিকে আসছে এটা তো তার বিপরীতে। এই পুরা জায়গাটাই হচ্ছে ভি কি ধনাত্মক, তাই না? ভি যদি ধনাত্মক হয় তাহলে এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক বুঝাচ্ছে। কিন্তু আসলে এই গ্রাফটা ঠিক হবে যদি হচ্ছে কি বলে হচ্ছে এটা ধ্রুতি। এটা কি বলতো ধ্রুতি। ধ্রুতি বনাম সময়ে লেখচিত্র অঙ্কন করলে তখন দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বেগ আস্তে আস্তে কমে, আস্তে আস্তে কমলো, আবার হচ্ছে যখন নেমে আসে তখন হচ্ছে কি আবার ধ্রুতি, মানে বেগের মানটা বাড়ে। বেগের মান ধ্রুতি মানে কি, বেগের মানকে কি বলে ধ্রুতি। আমরা জানি বেগ একটা ভেক্টর রাশি স্যাররা, বেগের ক্ষেত্রে বেগ কি, বেগ হচ্ছিল ধ্রুতি প্লাস কি দিক, মানে শুধু বেগ, বেগ বেগের মধ্যে বেগ একটা ভেক্টর রাশি হওয়ার কারণে তার মানের সাথে সাথে দিকও রয়েছে, আর আমরা জানি বেগের মানকে কি বলে ধ্রুতি বলে, তাই না? তার মানে এভাবে গেল তোর বেগের মান মানে ধ্রুতি কমলো, আবার নিচের দিকে আসছে বেগের মান তথা ধ্রুতি বাড়ছে, কিন্তু বেগের দিক চেঞ্জ হয়েছে। তো আমাকে যদি গ্রাফ বেগ বনাম সময় লেখচিত্র বলে তাইলে হচ্ছে তোমার এইভাবে যাবে, ঠিক আছে? এই যে এক্স থেকে এখানে যত বেগ তার থেকে কমতে কমতে শূন্য হবে, আর বাবার নিচের দিকে বিপরীত দিকে একই একদম একই বাড়তে বাড়তে আবার বিপরীত দিয়ে কি ওই পরিমাণ, এখানে বেগ যা ছিল এখানেও তা সেই সেম পরিমাণ বেগ। কথা কি বোঝা গেছে? এটা কিন্তু চমৎকার একটা জিনিস, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়ে যায় আমাদের, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, হ্যাঁ। আর আমাদের বললাম তো এগুলো হচ্ছে কি, এই বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করবে, ত্বরণ নির্দেশ করবে। যেহেতু এগুলো পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এগুলার যদি তুমি ঢাল বের করো ওয়াই অক্ষের পরিবর্তন আর এক্স অক্ষের পরিবর্তন তুমি ঢাল নির্দেশ করো, তাহলে সে ঢাল পাবা জি এর সমান, কার সমান পাবা জি। কারণ হচ্ছে আমরা জানি বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে, আর এক্ষেত্রে মুক্তভাবে পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ কিসের সমান বলতো, অভিকর্ষজ ত্বরণের সমান, তাই না? আচ্ছা, এগুলো যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু আমাদের এইসব গ্রাফ গুলা নিয়ে আশা করি আর তেমন একটা প্রবলেম হবে না। এখন গ্রাফ দিয়ে বিভিন্ন প্রবলেম আসছে, এমসিকিউ তে অনেক ধরনের প্রবলেম পাবা, সেগুলো আমি এখন আর যাচ্ছি না, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা, এগুলো দেখে দেখে সুন্দর করে। আমি এখন তোমাদের জন্য চলো ম্যাথমেটিক্যাল কিছু দেখি, গ্রাফ থেকে কিছু ম্যাথ করার ইয়ে আসে, যেগুলো হচ্ছে সৃজনশীল বিভিন্ন বোর্ডে আসছে। এটা কোন বোর্ডে যেন আসছে, হ্যাঁ এগুলো এই যে রাজশাহী বোর্ড 19 আসছে। এখানে দেখো লেখচিত্রে একটি গাড়ির যাত্রাকালীন প্রথম 10 মিনিটে বেগের পরিবর্তন দেখানো, টোটাল কয় মিনিট, 10 মিনিট। ও থেকে এ পর্যন্ত এটা বেগ এই অক্ষ বরাবর এই বরাবর সময়, মূলবিন্দুগামী সরল রেখা। আমরা জানি বেগ বনাম সময় লেখচিত্র মূলবিন্দুগামী সরল রেখা কখন হয়, সম বলো সম 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 সমতরণে সমতরণে সমতরণ, এটা সমতরণ। এরপর দেখো এখান থেকে এ থেকে বি পর্যন্ত এই যে গেছে, দেখো এই যে মানে 2 মিনিট থেকে 8 মিনিট পর্যন্ত এভাবে গেছে, উপরের দিকেও যায় নাই গ্রাফ, নিচের দিকেও নামে নাই, তাহলে সামনে গেছে মানে টাইম বাড়ছে। কিন্তু এই বেগটা কত,
মিটার পার সেকেন্ড। তার মানে ও এ হচ্ছে একটা ত্বরণ, সমত্বরণ। এখানে ও এটা হচ্ছে হলো কি সমত্বরণ। দেখ, এ থেকে বি, এ বি হচ্ছে হলো সমবেগ, কি সমবেগ বিসি। আবার দেখো একটা সরল রেখা, এই যে, তাহলে এটা হচ্ছে হলো কি আবার সমত্বরণ। তাহলে এখানে কয় ধরনের কন্ডিশন? 3 ধরনের। এই 3টা জিনিস বুঝে গেলে আমাদের কাজগুলো ইজি হয়ে যাবে। দেখো এখানে আবার বেগ বাড়ছে কিন্তু, ঠিক আছে, 8 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, 8 সেকেন্ড, 8 মিনিট থেকে 10 মিনিট, মানে 2 মিনিটে। এখন চলো আমরা যখন গ সমাধান করব, কি গ নাম্বারটা যখন সমাধান করব, এই যে এখানে গই আছে। দেখো এইটা সমাধান করতে গেলে এখানে কিছু ব্যাপার চিন্তা করতে হবে। মানে বলছে গড় বেগের ভৌত সংজ্ঞা অনুযায়ী গাড়িটির গতিকালীন প্রথম 4 মিনিটে গড় বেগ নির্ণয় করো। তো আমরা এখানে গড় বেগ যে বের করব, কথা বুঝো। এই আমরা জানি গড় বেগ হচ্ছে হলো কি দিয়ে বের করে, এই গড় বেগ, দেখো গড় বেগ সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে, গড় বেগ ইকুয়াল টু হচ্ছে হলো মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট অতিবাহিত সময়, তাই না, বা মোট সময়। তো আমাদের এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হবে কত? মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছিল, প্রথমে 4 মিনিটের কথা বলছে, 4 মিনিট। তো 2 মিনিট গেছে এই সমতরণে, আর 1 মিনিট গেছে হচ্ছে হলো 2, আর এরপর হচ্ছে হলো 2 থেকে 8 মিনিট পর্যন্ত 6 মিনিট গেছে সমবেগে। এরপর আরো বি থেকে সি পর্যন্ত আরো 2 মিনিট, 8 থেকে 10 মিনিট পর্যন্ত 2 মিনিট গেছে সমতরণে। তাহলে আমাদের এখানে লাগবে যা শুধু প্রথম 4 মিনিট। প্রথম 4 মিনিট বলতো এখান থেকে 2 মিনিটের দূর, আরো 2 মিনিট এর দূর, তাহলে এর দূর বলতো, তাহলে এই 2 মিনিট গেছে সমবেগে, আর এটা গেছে কি সমতরণে। তো সমতরণে আগে হচ্ছে হলো কি তোমার হচ্ছে হলো এই 2 মিনিট হচ্ছে হলো সমতরণের জন্য হচ্ছে হলো এস বের করে নিতে হবে। প্রথম দেখো, প্রথম 2 মিনিটে সমতরণে, তাহলে এ আগে বের করতে হবে। এ ইকুয়াল টু আমরা জানি v2 মাইনাস v1, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই t2 মাইনাস t1। দেখো এখানে শেষ বেগ কত? শেষ বেগটা হচ্ছে হলো এই 10, আদি বেগ কত 0। এই যে শেষ বেগ এ তে, ও এ বরাবর, ঠিক আছে, ও এ বরাবর। তাহলে হচ্ছে হলো 10, আদি বেগ 0, এই জন্য এটা বাদ। t2 হচ্ছে হলো 2 মিনিট, 2 মিনিট মানে কত 120 সেকেন্ড, সেকেন্ডে রাখছি কারণ বেগ আছে মিটার পার সেকেন্ড, আমি এটা মিটারে মিনিটে বসাতে পারবো না, ঠিক আছে, সেকেন্ডেই বসাতে হবে। বিয়োগ হচ্ছে হলো এখানে আদি বেগ সময় কত ছিল, আদি সময় 0, তাহলে 10 ডিভাইড বাই কত 120। এটা হচ্ছে না আমার ত্বরণ। তাহলে বলো এই ও এ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব s1 ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার। তো ভি নট টি কত বলতো? ভি নট এটা হচ্ছে হলো কি 0, ভি নট টি এটা কত 0, 0 যদি হয় হাফ। তুমি বলো স্যার ভি নট টি 0 কেন? আদিবেগ শূন্য যে। টি যদিও হচ্ছে হলো কি 2 মিনিট মানে 120 সেকেন্ড, কিন্তু কত হচ্ছে ভি নট তো 0, এই যে এখানে ভি নট 0, ও এ পথের আদিবেগ 0। এখানে এ কত 10 ডিভাইড বাই কত 120 টাইম কত 120 স্কয়ার। তাহলে দেখো তো এটা 120 স্কয়ার হইলে একটা 120 কাটা গেলে 120 ইন্টু হচ্ছিল 10 ভাগ হচ্ছিল 2, এটা হচ্ছে 600, কত 600 মিটার। এবং বলো এ থেকে আরো দ্বিতীয়, এর প্রথম 2 মিনিটে, তাহলে পরের 2 মিনিটে বলো তো পরের 2 মিনিট কিভাবে গেছে? এখান থেকে দূর সমবেগে গেছে, দেখো বেগ বাড়েও নাই কমেও নাই। তাহলে পরের 2 মিনিটে এটা s2, s2 ইকুয়াল টু vt, v কত এখানে বলো? v হচ্ছে 10, দেখো t কত পরের 2 মিনিট 120 সেকেন্ড, তাহলে হচ্ছে এটা 1200 মিটার। তাহলে বলো মোট s কত? তাহলে সুতরাং আমি যদি এই জায়গায় করি তোমাদেরকে, এই আঁকা বাঁকা করে লিখছি, তাহলে সুতরাং s হবে কি s1 প্লাস s2, মানে প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 600 প্লাস কত 1200, তাহলে কত হয় এটা 1800 সেকেন্ড, 1800 মিটার। এবার আসো অতিক্রান্ত টাইম কত? অতিক্রান্ত টাইম হচ্ছে 4 মিনিট। তাহলে হচ্ছে হলো আমার গড় বেগ ভি বার ইকুয়াল টু দেখো s ডিভাইড বাই হবে হচ্ছে হলো কি টাইম। তাহলে হচ্ছে হলো এটা হচ্ছে হলো 1800 ডিভাইডেড বাই, তোমরা আমাকে বলো যে টিটা কত 4 মিনিট, মানে 4 ইন্টু 60, 4 আটা সরি 240। তাহলে এবার আসো 1800 কে 240 দিয়ে ভাগ করো 7.5 মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে এই গড় বেগ প্রথম 4 মিনিটে ছিল, গড় বেগ হচ্ছিল কত 7.5 মিটার পার সেকেন্ড।
প্রথমে 2 মিনিটে হচ্ছে হলো সমত্বরণে গেছে, দেখা যাচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা সমত্বরণে তার ত্বরণ বের করে নিয়েছি। এটা ms ইনভার্স 2, ms ইনভার্স 2 এখানে আমি একক দিই নাই, ms ইনভার্স 2 সেখান থেকে ত্বরণ ব্যবহার করে প্রথম 2 মিনিট হচ্ছে কি এই যে আমাদের অতিক্রান্ত দূরত্বটা বের করে নিয়েছি। তারপর হচ্ছে পরের 2 মিনিট কিন্তু সমবেগে গেছে, তাই সমবেগের সূত্র অ্যাপ্লাই করছি। আবারও বলছি সময়গুলো সবগুলা কোন এককে ব্যবহার করতে হচ্ছে? সেকেন্ড এককে। মনে থাকবে? মনে রাখো কিন্তু, মনে না রাখতে পারলে কিন্তু গ্যাঞ্জাম আছে। এরপরে আসো, এটা ঘ নম্বরে কি বলছে দেখি। বলছে গাড়িটির 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব লেখচিত্রে অন্তর্ভুক্ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, উক্তিটির যথার্থতা যাচাই করো। এই যে গাড়িটা 10 মিনিটে গেল, কোথায় গেছে? ও থেকে কোথায়? সি তে গেছে। এই যে ও থেকে সি তে গেল, এটার মোট অতিক্রান্ত দূরত্ব সূত্রের মাধ্যমে বের করতে হবে। বের করে দেখতে হবে এই যে ও থেকে সি পর্যন্ত এটার নিচে যে এরিয়া আছে রেখাটার নিচে, এই এরিয়ার বা ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একবার সূত্রের মাধ্যমে বের করবো, তারপর ক্ষেত্রফলের মাধ্যমে দেখাবো। তাইলে হচ্ছে কি আমাদের এই উক্তিটার কি যথার্থতা হবে। তাহলে প্রথমে এখানে 2 মিনিট গেছে কি, প্রথম 2 মিনিটে ও এ বরাবর S1 কত? আজকে একটু আগে পাইলাম গ হতে 600 মিটার, গ হতে। এবার আসো, এরপরে তো হচ্ছে এবি, এই যে এবি, এ থেকে বি, এটা হচ্ছে কি সমবেগে গেছে 2 থেকে 8 মিনিট পর্যন্ত 6 মিনিট। তারপর বি থেকে সি পর্যন্ত আবার কিভাবে গেছে? সমত্বরণে গেছে। তাহলে আমরা এখানে এটা রেট ছিল কি S1 ও এ বরাবর বললাম, তাহলে এবি বরাবর এবার আসো, এবি বরাবর S2 ইকুয়াল টু কত হবে? ভিটি। তো এখানে হচ্ছে ভি হচ্ছে আমরা জানি 10, এখানে প্রশ্নে দেওয়া ছিল ওই যে এবি বরাবর কিন্তু বেগ 10 মিটার পার সেকেন্ড। 6 মিনিট মানে হচ্ছে 360 সেকেন্ড, 360 সেকেন্ড এটা হচ্ছে 3600 মিটার। ওকে, এরপরে আরো দেখো তো স্যাররা, এরপরে হচ্ছে বিসি পথে আবার একটা সমত্বরণ, তাই না? তো বিসি পথে হচ্ছে আমাকে আবার এ বের করে নিতে হবে, ভি2 মাইনাস ভি1 ডিভাইড বাই হচ্ছে কি টি2 মাইনাস টি1। দেখো ভি2টা হচ্ছে 15 ছিল, ভি2 শেষ বেগে, যে দেখো এই যে এখানে সিতে এই যে এই বরাবর কত ভি2, আর এখানে ছিল ভি1, এটা হচ্ছে 10। তাইলে এখানে দেখো তো এটা 15 বিয়োগ 10, আর সময় ছিল 10 মিনিট পর্যন্ত, 8 থেকে 10। তাইলে এটা হচ্ছিল 8 থেকে 10 মানে হচ্ছিল বিয়োগফল কত? 10 বিয়োগ 2 মানে 2 মিনিট। 2 মিনিটকে আমি তো মিনিটে রাখতে পারবো না, এগুলো সেকেন্ডে বসাতে হবে। তাহলে 120, তাহলে 5 ডিভাইড বাই কত? 120। এটা হচ্ছে ত্বরণ ms ইনভার্স 2। তো ত্বরণ জানা থাকলে আমরা জানি s, এটা হচ্ছে কি হবে বলতো? আমরা জানি S3 ইকুয়াল টু ভি নট টি প্লাস কি হবে বলতো? হাফ এ টি স্কয়ার। এখানে আদিবেগ কিন্তু শূন্য নয়, কারণ গাড়ি চলছে কোথা থেকে? গাড়িটা এই যে লাস্ট বিসি পথে, এখানে এখানে কি আদিবেগ শূন্য না? এখানে কত? 10। তাহলে এটা আমাকে কাজে লাগাতে হবে। তাহলে হচ্ছে এখানে দেখো 10, এই যে 10 ইন্টু পরে 120 সেকেন্ড মানে হচ্ছিল 2 মিনিট, প্লাস হাফ ইন্টু হচ্ছিল 5 ডিভাইড বাই 120 ইন্টু হচ্ছিল টি স্কয়ার মানে 120 মিনিট, মানে 2 মিনিট 120 সেকেন্ড স্কয়ার। তাহলে আমি যদি এটা দেখি, এটা দেখতেছি হচ্ছিল 1200 প্লাস কত? এটা 1200 প্লাস এই জায়গাটা দেখি, একটা কাটাকাটি যাওয়ার পর 5 ইন্টু 120 ভাগ 2, এটা আমি দেখছি 300। তাহলে এটা হচ্ছে 300, তাহলে টোটাল এটা হচ্ছে কত? 1500 মিটার। 1500, এখানে হচ্ছে 3600, এখানে 600। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব বলো কত? এ বি সি পথে মোট দূরত্ব, দেখো আমি এই জায়গায় লিখছি s ছোট করে, s1 প্লাস s2 প্লাস কি s3। তাহলে 600 প্লাস হচ্ছে 3600 প্লাস 1500 কত? 5700। এইবার আমাকে হচ্ছে ক্ষেত্রফল থেকে দেখাতে হবে যে স্যার কোত্থেকে? ক্ষেত্রফল থেকে। কোন ক্ষেত্রফল? এই রেখার নিচে যে ক্ষেত্রফল। তো আমি এটাকে অনেকভাবে করতে পারি, দেখো এভাবে একটা, এটা একটা ট্রাপিজিয়াম, এখানে আরো ছোট্ট আরেকটা ট্রাপিজিয়াম, দুইটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যোগ করলে কিন্তু ও এ বি সি এই রেখার নিচের এরিয়াটা পেয়ে যাবো। আবার এভাবে বের না করেও করা যেতে পারে, কিভাবে? এখানে তাহলে তুমি ছোট্ট একটা ত্রিভুজ নিতে পারো, এই, আবার এখানে একটা হচ্ছে চতুর্ভুজ নিতে পারো, এখানে একটা ট্রাপিজিয়াম নিতে পারো। কেউ চাইলে এই ট্রাপিজিয়ামটাকে আবার ভেঙে একটা, এই যে এখানে একটা ছোট্ট ত্রিভুজ নিতে পারো, এখানে একটা চতুর্ভুজ। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই চতুর্ভুজের ক্ষেত্রফল, এই চতুর্ভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, সবগুলো যোগ করলেও আবার তুমি ক্ষেত্রফল পাবা। তা আমি 4টা কাজ কেন করবো? আমি 2টা দিয়ে করে ফেলবো। 2টা দিয়ে বলতে আমি এখান থেকে হচ্ছিল কি, এই যে হচ্ছিল ট্রাপিজিয়ামের, খেয়াল করো ট্রাপিজিয়ামের হচ্ছিল কি করব, এই যে এখান থেকে ও এ বি
এই যে এখান থেকে একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম নিব, আবার এদিক দিয়ে চলে এই জায়গায় আরেকটা ট্রাপিজিয়াম নিব। তাহলে এই যে দুইটা ট্রাপিজিয়াম, এই দুইটা ট্রাপিজিয়াম নিয়ে আমার কাজ শেষ। ঠিক আছে, এই দুইটা ট্রাপিজিয়াম নিলেই কিন্তু হচ্ছে কি হয়ে যাবে, আবারও বলছি এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল এটা। তো আমি এখান থেকে ও এ বি, এখানে একটা ডি বিন্দু দিলাম ধরো ডি, আর এখানে হচ্ছে ধরো একটা ই বিন্দু দিলাম। তাহলে দুইটা ট্রাপিজিয়াম নিয়ে তাদের ক্ষেত্রফল, তাহলে আমার পুরো ক্ষেত্রফল, সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে কি বলতো, এই যে বলছে 10 মিনিট অতিক্রান্ত লেখচিত্রের অন্তর্ভুক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রটির মোট ক্ষেত্রফল হবে দুইটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান। ক্ষেত্রফল হবে ও এ বি ডি ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস ওই পাশে আসছিল আরেকটা কি, এই যে এটা হচ্ছে যে ও এ বি ডি ও, এই ট্রাপিজিয়ামের একটার ক্ষেত্রফল, এটা একটা গেল। এখানে আরেকটা আছে না, বি সি ই ডি বি, বি আরেকটা কি বি সি ই ডি বি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলোর যোগফল ইন্টু হচ্ছে কি সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে সমান্তরাল বাহু কোন দুইটা, এ বি এবং হচ্ছে ওডি, এ বি এবং কি ওডি, এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিডি, এই দুইটার সমান্তরাল বাহু এ বি ওডি। তাহলে এ বি আর প্লাস ওডি, আর এদের দুজনের মধ্যকার দূরত্ব হচ্ছে বিডি, এবার হবে প্লাস। তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। এরপরে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রে হলো হাফ সমান্তরাল বাহু কোনটা কোনটা বলো তো, এই সমান্তরাল বাহু হচ্ছে এই যে বিডি আর সিই, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, বিডি আর সিই, বিডি এবং সিই, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি ডিই। তাহলে এই হয়ে গেল। এবার মান বসাও তোমরা, দেখে দেখে, তোমাদের কাছে তো হচ্ছে অবশ্যই এটা অলরেডি আছে চিত্র, তুলে ফেলছো আশা করি প্রশ্ন। তাহলে এবার দেখি হাফ, এই এ বি ছিল উপরে 6 মিনিট, 6 মিনিট মানে হচ্ছে 360 সেকেন্ড, দেখো 360 সেকেন্ড 360, আর ওডি আছে দেখো শূন্য থেকে, ওডি হচ্ছে নিচেরটা, ওডি হচ্ছিল কত 8 মিনিট, এই যে ও থেকে ডি 8 মিনিট, 8 মিনিট মানে 448, সরি 480, ইন্টু হচ্ছে বিডি, দুইটার মধ্যে পার্থক্য, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ওইটা প্লাস হাফ বিডি, দেখো বিডি হচ্ছে তোমার 10, বিডি 10 প্লাস সিই দেখবো 15, ইন্টু এদের দুইজনের মধ্যবর্তী দূরত্বটা আমি দেখতে পাচ্ছি 2 মিনিট মানে 120 সেকেন্ড, 2 মিনিট। আমি এবার যোগ করে যদি এগুলো ক্যালকুলেশন করে বাইরে করে ফেলি, 360 প্লাস 480 10/2, এটা হচ্ছে 4200, এটা হচ্ছে দেখি একটু, এখানে একটু বলেছে স্যাররা, এখানে বলে যে এই যে ভুল, এখানে হাফ দিনে একটা হাফ একটা হবে, তাহলে উপরে হাফ আছে, এই যে এখানে হাফ আছে, এটা এখানে দিনে, এখানে ভুল হয়ে গেছে তাই না। তাহলে 10 25 ইন্টু হচ্ছে কত 120/2 15, তাহলে এটা হচ্ছে 1500, তাহলে টোটাল 5700। তাহলে দেখো ক্ষেত্রফলটা হচ্ছে কি এই 5700 ক্ষেত্রফল, আর এখানে হচ্ছে কি দেখো সূত্র অনুযায়ী মোট অতিক্রান্ত দূরত্ব 5700, তাহলে বলো গাড়িটির 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব লেখচিত্র অন্তর্ভুক্ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। উক্তিটি কি যথার্থ না? তোমরা করবা এভাবে, কেউ যদি চাও আবারও বলছি, এখানে ট্রাপিজিয়াম, এই যে এটা ভেঙে ভেঙে এটা ছোট একটা ত্রিভুজ নিয়ে, চতুর্ভুজ নিয়ে, এখানে আরেকটা ত্রিভুজ নিয়ে, তারপরে এটা আরেকটা চতুর্ভুজ নিয়ে, সবগুলো যোগ করে দিয়ে, মানে ত্রিভুজ আর চতুর্ভুজের সবাই সূত্র জানো, কারণ ত্রিভুজ ইকুয়াল টু হচ্ছে কি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইনটু উচ্চতা, আর চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এগুলো দিয়ে কিন্তু সবাই ক্ষেত্রফল বের করতে পারে। তাহলে ওইগুলো করে তুমি কাজ করতে পারো। আর কেউ ট্রাপিজিয়ামের সূত্র মুখস্থ থাকলে আমার মতো, তখন তুমি ট্রাপিজিয়ামের সূত্র দিয়ে করতে পারো, মনে থাকবে। সিম্পল না, ভেরি ভেরি সিম্পল, তাই তো। এরপরে একটা প্রবলেমে আমরা চলে যাই, দেখি আরেকটা এখানে প্রবলেম আমার কাছে আছে গ্রাফের। এখানে আমারে বলছে হচ্ছে দেখো চিত্রে বেগ বনাম লেখচিত্র দেখানো হলো, বেগ বনাম সময় লেখচিত্র, এখানে একটা কথা উঠে নাই, সময়। রাজশাহী বোর্ড 17, এটা উদ্দীপক অনুসারে বস্তুটির ও অংশে ত্বরণ,
এই যে এই জায়গা থেকে এই ও এ অংশে ত্বরণ দেখা যাচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, বেগ বনাম সময় লেখা যেটা মূলবিন্দুগামী সরলরেখা হইলে সমত্বরণ। তো এখানে হচ্ছে হলো কি এই জায়গায় দেখো আদি বেগ 0, সময়টাও 0, এখানে চলে আসছে ও এ পথে শেষ বেগ 3, টাইমটা হচ্ছে কত 2। তাহলে ত্বরণ হচ্ছে একদম সোজা v2 v1 ডিভাইড বাই হচ্ছে কি t2 t1। মানে অন্যভাবে বলে এটা ঢাল নির্ণয় করতেছি, y অক্ষের পরিবর্তন ডিভাইড বাই x অক্ষের পরিবর্তন। v2 কত এখানে 3 বিয়োগ 0, সময় কত 2 বিয়োগ 0, তাহলে 3 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 1.5 ms ইনভার্স 2। তাহলে দেখো উদ্দীপকের ও এ অংশের ত্বরণ 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা তো সোজা জিনিস ছিল। এর ঘতে কি দিছে দেখো তো, উদ্দীপকের লেখচিত্র অনুসারে বস্তুটির ও এ এবং এ বি অংশের দূরত্ব এক না ভিন্ন গাণিতিক। এটা খুবই সোজা। ও এ অংশের ঘ নাম্বার আমি এখানেই তো করতে পারি, ত্বরণ বের করছি না, চিত্রটা রাখি তাহলে হচ্ছে এই যে গ শেষ, ধর আমি ঘ করছি। ও এ অংশ অতিক্রান্ত দূরত্ব দেখো, ও এ অংশে s ইকুয়াল টু কত হবে, এটা ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার সমতরন্ত 0 আদি বেগ, মূল বিন্দু থেকে শুরু হয়েছে 0, তাহলে হাফ এ কত এই মাত্র পাইলা তুমি 1.5, টি কত এই 2 মিনিটে 2 সেকেন্ড গেছে, তাহলে এটা দেখো তো কত হবে, এটা 4 ইনটু হচ্ছে 1.5 ভাগ হচ্ছে 2, এটা 3 মিটার জাস্ট। এবার আসো এ বি পথে কিভাবে গেছে, সমবেগে গেছে, কেমনে বুঝলেন স্যার? দেখো না উপরেও যায় না গ্রাফ, নিচেও যায় না, সময় বাড়ছে কিন্তু বেগ 3ই আছে, তাহলে 2 থেকে কত 4, মানে পার্থক্য কত সময়ের 2 সেকেন্ড। তাহলে বলো এই s2 ইকুয়াল টু কি হবে ভিটি, এই ভিটা কত, ভি হচ্ছে 3, টি কত 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে 2 এটা 6। দেখো ও এ পথে গেছে 3 মিটার আর এ বি পথে গেছে 6 মিটার, তাহলে হচ্ছিল ও এ আর এ বি পথের হচ্ছিল কি অতিক্রান্ত দূরত্ব কি হবে না বলো তো, সমান হবে না। ঠিক আছে, সোজা সোজা জিনিস। এরপর এখানে বলছে এ বি অংশ বস্তুর ত্বরণ, এই যে এ বি অংশ এ আর বি, তাহলে এখানে বেগ হচ্ছিল শেষ বেগ, এটা হচ্ছে ভি2 ধরবা, এটা ভি2, আর এটা হচ্ছিল এ বি, তো এটা ভি1 ধরবা, মানে 3 ভি1 3, আর সময় দেখো 3, আর হচ্ছিল এটা 4, মানে হচ্ছিল টি1 হচ্ছিল 3, টি2 হচ্ছিল কত 4। তাহলে ত্বরণ আমি এখানেই বের করি, এ গ নাম্বারটা দেখো v2 মাইনাস কি v1, t2 মাইনাস কি t। তো v2 মাইনাস v1 কত এখানে দেখো v2 4 মাইনাস v1 কত এ বি এর তে 3, t2 দেখো t2 হচ্ছিল কত 4, t1 কত 3, এ বরাবর এ তে হচ্ছে t 3, তাহলে এটা আমি দেখতে পাচ্ছি হলো 1/1 ইকুয়াল টু 1 ms ইনভার্স 2। এই তো শেষ গ। এই গ করার জন্য হচ্ছে হলো কি এটাতে 3 নাম্বার, এত সোজা অঙ্ক এগুলোর আছে এবার 16, এগুলো এত সোজা জিনিস আর এখন আসবে না, এখন একটু আরেকটু ঘুরে পেঁচা দিবে তোমাদের, বুঝছো? এই জিনিসটা হয়ে গেলে এরপরে এটাতে বলছে দেখি এটার ঘতে কি বলছে দেখো, লেখচিত্রের বিসি রেখাটি বস্তুর সমবেগ না স্থির অবস্থা নির্দেশ করে, এইটাও সোজা। বিসি দেখ, বি থেকে সি ওর বেগ বাড়ে নাই, কোনো বেগের পরিবর্তন হয় নাই, তাহলে বিসি অংশে এটা কি অঙ্ক দিল আমি কিছু বুঝলাম না। বিসি অংশে স্থির অবস্থা কেন, বিসি অংশে দেখো বিসি অংশে টি বাড়লেও সময় বাড়লেও ভি বাড়েনি, বেগ বাড়েনি। তো যদি বেগ নাই বাড়ে স্যার বেগ ছিল না, হ্যাঁ বেগ ছিল, খেয়াল করো এটা তো সমবেগ, এটা কি বেগ বলতো এখান থেকে যে এই যে বি থেকে সি পর্যন্ত সমবেগ, তো এটা তো ভালো কথা, ভুল হয়ে গেছে, আমি তো এটুকু খেয়াল করি নাই। দেখেন এটা হচ্ছিল এভাবে করা যাবে না, আল্লাহ এটা এস 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 বনাম এস হচ্ছিল এখানে কত, এই যে এ থেকে বি তে, এখানে বি তে অতিক্রান্ত দূরত্ব 4, এ তে হচ্ছে 3, তাহলে এখানে এস কত এই এ বি পথে এস এ বি হচ্ছিল কত 4 বিয়োগ 3 মানে 1 মিটার, আর সময় কত, সময় হচ্ছিল এটা টি, টি হচ্ছিল এই যে 4 বিয়োগ 3, 4 বিয়োগ 3 তাও 1। আমরা যেটা ধরে করে ফেলছিলাম এটা হচ্ছিল উপরেরটাকে বেগ ধরছিলাম, ওখান থেকে করে ফেলছিলাম এভাবে, মানে বেগের পরিবর্তন ধরছি, এটা বেগ ধরছিলাম, এটা তো এস সেন্টিমিটারে, তাও কিসে সেন্টিমিটারে, তাও এখানে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার 0.01 মিটার, আর এদিকে হচ্ছে এটা সময়ের পরিবর্তন 1 সেকেন্ড। তো আমরা জানি এখানে ত্বরণ বের করতে হলে এখানে যেহেতু আদিবেগটা কত আমরা জানি না, এটা কি আদিবেগ জানি, এটা পুরাটাই একটা ত্বরণ, তাহলে এ বি পথে ত্বরণ যা
ও এ পথে পুরোটাতেও কি ত্বরণতা, তাই না? তো এখন এ বি অংশের আমাদের এ বি অংশের ত্বরণটা বের করতে হবে বলছে। আমি যদি এ বি অংশের ত্বরণ বের করতে চাই তাহলে আমাকে চলে যে দেখো এস যেহেতু দেওয়া আছে এস ইকুয়াল টু আমরা জানি ভি নট টি প্লাস হাফ কি বের করতে হবে এটি স্কয়ার। এটা থেকে হচ্ছে এস বসাইয়া দিয়া ভি নট আদিবেগ বসাইয়া দিয়া তারপর হচ্ছে টাইম বসাইয়া দিয়া এ থেকে বি এই টাইমটা বসাইয়া দিয়া তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ত্বরণ এ বের করে নিতে হবে। তো আমি এই কাজটা না করে ওভারঅল যদি এ বি অংশের ত্বরণ সেটাই যেটা ও বি অংশের ত্বরণ, আমি বলতে পারি না যে এ বি অংশের ত্বরণ। তুমি বলো স্যার কেন? একই ঊর্ধ্বগামী সরল রেখা, এটা মূলবিন্দুগামী সরল রেখা, তাহলে এ বি অংশের ত্বরণ ও বি অংশের ত্বরণ একই। অনেকে বলবে স্যার এই আপনি এ বি না করে ওবি নিয়ে করার কারণ কি? এ বি না নিয়ে ওবি করার কারণ হচ্ছে হলো আমি এ বি নিয়ে যদি কাজ করি, খেয়াল করো, এই এ বি নিয়ে যদি কাজ করি, এই যে এখান থেকে এ বি নিয়ে যদি কাজ করি তাহলে এখানে আমার আদিবেগ জানা লাগবে। এই জায়গায় আদিবেগ কত জানি না, কিন্তু আমি ওবি নিয়ে কাজ করলে এখানে আদিবেগ তো আমি শূন্য বুঝতেছি। একদম টাইম যখন শূন্য তখন এসও কি শূন্য, তাহলে আদিবেগ শূন্য হইলে ভি নট কত জিরো, টিটা কত বলতো এখান থেকে ও থেকে বি পর্যন্ত হচ্ছে 4 সেকেন্ড, আর এস কত ও থেকে একদম বি পর্যন্ত এই যে 4 সেন্টিমিটার মানে 0.04 মিটার। তাইলে এবার আমরা জানি এখান থেকে বের করে ফেলবো s ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার। এটা জিরো। এবার দেখো আদিবেগটা জিরো বসানোর জন্য আমি ওবি পথটা চুজ করছি। কেউ যদি বলে যে না স্যার আমি আগে ও থেকে এ পর্যন্ত একটা হচ্ছে হলো কি ত্বরণ বের করব, ওই ত্বরণ দিয়ে আমি ও এ পথে এ বিন্দুতে তার শেষ বেগ বের করে নিব, তারপর ওই শেষ বেগকে আবার এই এ বি পথে ইউজ করে আমি আবার হচ্ছে হলো কি বের করব এ বি পথে ত্বরণ বের করব। পারা যাবে, এটা অনেক লম্বা হবে আর কি, বাট আমি দেখতে পাচ্ছি এটা একটা সরল রেখা, তাইলে ও বি সরল রেখার মধ্যে যেই কোনো একটা ছোট অংশ দিলে ওই অংশ ত্বরণ কি হবে একই হবে। তাহলে হচ্ছে হলো এটা আদিবেগ জিরো, হাফ এ, এ আমি জানি না, টি স্কয়ার বলো কত এটা টি, টি হচ্ছে হলো 4 সেকেন্ড 4 স্কয়ার, তাহলে 16 8 এ এস এ বিটা এটা কত 0.04। তাহলে আমি দেখি, সুতরাং এ ইকুয়াল টু 0.04 ভাগ হচ্ছে হলো 8, আমি দেখতে পাচ্ছি 0.005 ms ইনভার্স কত 2। তাহলে আমাদের এ বিপথে ত্বরণ হবে এটা, এ বিপথে কি ত্বরণ এটা। তো এই জিনিসটা একটু বুঝে শুনে আনসার করে, আমি প্রথমে হচ্ছে এই জিনিসটা খেয়াল না করে, আবার অনেকে এটা খেয়াল করবে এস কিন্তু এটার ভিতরে যে সেন্টিমিটার এটাও আবার খেয়াল করবে না, এই ঝামেলার পরে ঝামেলা এখানে। তো আমি এ বি অংশ নিয়ে কাজ করি না, কাজ করছি কি ও বি অংশ নিয়ে, এবং এখানে বলছি এ বি অংশের ত্বরণ এবং ও বি অংশের ত্বরণ একই, কারণ একই সরল রেখা, এটা একই সরল রেখা, তাই না, মূলবিন্দুগামী একই সরল রেখা। এবং এটার মধ্যে হচ্ছে হলো ঘতে বলছে দেখো যে লেখচিত্রের বিসি রেখাটি বস্তুর সমবেগ না স্থির অবস্থা নির্দেশ করবে। তাহলে এখানে দেখো আমাদের এই যে বি থেকে সি এখানে সময় অতিক্রম হয়েছে, সময় অতিক্রম হয়েছে, কিন্তু কত হচ্ছে এস এর কোনো পরিবর্তন হয় নাই। তখন হচ্ছিল যদি এটা বেগ হইতো তাহলে এটা সমবেগ নির্দেশ করতো, স্থির অবস্থা না সমবেগ নির্দেশ করতো। তখন এখানে আমারে বলছে দেখো যে বস্তুটির সমবেগ নাকি স্থির অবস্থা নির্দেশ করে। তো যদি আমাদের এই জায়গায় দেখো এটা বেগ হইতো এদিকে, তাহলে এটা বোঝা যেত সমবেগ নির্দেশ করে। এখন এস মানে অতিক্রান্ত দূরত্ব, কোন অতিক্রান্ত দূরত্বই হয় না, কিন্তু সময় অতিক্রম হয়েছে, তাহলে আমাদের ঘ নাম্বারের উত্তর খুবই সোজা। যেহেতু বিসি অংশে, যেহেতু কি বিসি অংশে সময় অতিক্রমের সাথে সাথে এস এর পরিবর্তন ঘটেনি, তার মানে এক্ষেত্রে হচ্ছে কি বিসি অংশ স্থির অবস্থা নির্দেশ করে, বিসি অংশ কি স্থির অবস্থা। এত দুই লাইনের উত্তর কেন আমি জানি না, স্থির অবস্থা, এটা জাস্ট এক দুই লাইনের উত্তর হয়ে গেছে। এটা 4-এ কেন দিল এরকম? এটা অঙ্ক করবে, কি অঙ্ক করবে বাচ্চা কাচ্চারা? টাইম নিয়ে হচ্ছিল কি এই তোমার হচ্ছিল অতিক্রান্ত দূরত্ব মানে বেগ, এখানে বেগ বের করবে, যে মানে এখানে বেগ বের করার কি দরকার আছে? কিন্তু গ্রাফ দেখেই তো বোঝা যাচ্ছে এখানে কি এস এর কোনো পরিবর্তন হয় নাই, এস এর যেহেতু পরিবর্তন হয় নাই এক্ষেত্রে হচ্ছিল কি হবে, এটা অবশ্যই হচ্ছিল অবশ্যই এখানে হচ্ছিল কি বস্তুটা স্থির অবস্থায় আছে, যেহেতু এটা এস বনাম টি লেখচিত্র। কথা কি বোঝা যাচ্ছে?
ভিডিও কি রেকর্ড হচ্ছে নি? আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে পরের প্রবলেমে চলে যাই, আরো এই প্রবলেমটাতে হচ্ছে হলো চমৎকার একটা অঙ্ক। এটা হচ্ছে তোমরা 9-10 থেকে এটার সাথে পরিচিত। একটি হরিণ বনের মধ্যে হঠাৎ করে তার নিকট একটি বাঘকে দেখতে পেয়ে সাথে সাথে লেখচিত্রের ডিবিই, ডিবিই কোথায় এগুলা, এখানে ডিবিই কোথায়, আল্লাহ চিত্র এটা কি আঁকছে দেখো, এটা হচ্ছে হলো এই, আমার যতটুকু মনে আছে এটা একটা ডিবি, এটা ই এরকম ছিল। আর দেখতে পেয়ে সাথে সাথে লেখচিত্রের ডিবি পথে দৌড় দিল। হরিণকে দেখতে পেয়ে বাঘ হরিণটিকে হরিণটিকে শিকারের জন্য, দেখো হরিণটিকে শিকারের জন্য এবিসি পথে, এই যে এখান থেকে এ বি সি এই পথে দৌড় মারছে। তো তোমাদের আমার এই প্রশ্নটা হচ্ছে হলো এক্স্যাক্টলি হচ্ছে হলো আমার কেন যেন মাথায় ঘুরতেছে, এই গ্রাফটা একটু হালকা খাড়া ছিল, এটা একটা সরলরেখা ছিল না। আমার এরকম প্রশ্ন আমি দেখছি, গ্রাফ আমি তো সিলেক্ট করে দিছি, তো এটা একটু এরকম খাড়া ছিল। আমাদের টাইপার যে তুলছে, আচ্ছা আমি এখানে ধরলেই বুঝবো, এখানে পার্থক্য হচ্ছে 10, এটার পার্থক্য 10, তাহলে এই বিন্দুতে হচ্ছে ত্বরণ কত 1, ত্বরণ 1। কিন্তু এই বিন্দুতে দেখি এখান থেকে এটুকু পার্থক্য হচ্ছে হলো 15, এটুকু পার্থক্য হচ্ছে 10। হ্যাঁ ঠিক আছে, এই জায়গায় হচ্ছে হলো স্যার এই যে এই গ্রাফটা একটু বাঁকা ছিল, তোমরা আসলে একটু মাথায় খেয়াল রাখিও, এইটা গ্রাফ দেখলে মনে হবে যেন কি একটা একটা একটু আগের অঙ্কের সাথে মিলে যাচ্ছে, একটা পুরো একটা গ্রাফ মনে হবে, ঠিক আছে, একটা একটা না, এটা বি, এটা আসলে এটাই একটু রকম আসছে, এটা একটু খারাপ ছিল মনে হয়, খুব সম্ভবত একটু খারাপ ছিল। যাই হোক, এখন হচ্ছে হলো আমরা চিত্রটা গ্রাফ একটা ধরে কাজ করব না, এখানে হচ্ছে হলো এই যে এবিসি পথেই দৌড় মারছে, কিন্তু এ বি একরকম ত্বরণ, বিসি আর একরকম ত্বরণ, এবং সেটা তুমি হচ্ছে ম্যাথমেটিক্যালি ডাটাগুলো নিয়ে কাজ করলেই বুঝবা। টাইপার যে টাইপ করছে সে একটু ভুল করছে। বলছে হরিণ বনের মধ্যে, আচ্ছা যাই হোক, এবিসি পথে দৌড় শুরু করলো, সি বিন্দুতে হরিণটি নিরাপদ স্থানে পৌঁছে যাবে। সি বিন্দুতে, সি বিন্দু মানে হচ্ছে হলো যখন 25 সেকেন্ড দৌড় দেওয়ার পর যখন এখান থেকে দৌড় মারছে, তখন হচ্ছে হলো কি 25 এই, আচ্ছা এটা কি এখান থেকে তারপরে এরকম নাকি শূন্য থেকে, আমার কাছে টেস্ট পেপারটাও তো নাই, কোন টেস্ট পেপার থেকে দিছিলাম এটাও ভুলে গেছি, এটা একটা টেস্ট পেপার থেকে নিয়েছিলাম, আমার কাছে পাঞ্জেরিটা এখানে আছে, আমি একটু দাঁড়াও তোমাদেরকে একটু দেখে দিচ্ছি। ও না, আস্তাগফিরুল্লাহ, আমি জানি তোমাদের টাইম নষ্ট হচ্ছে, না এটা 5 থেকে, ঠিক আছে, হ্যাঁ এই যে পাইছি, এটা এটা হচ্ছে হলো এই কোশ্চেনটা হচ্ছে হলো এখান থেকে দেখো, এটা এখান থেকে না, এটা যেখানে আছে ওখান থেকে, এটা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলেছি যে হচ্ছে এই রেখাটা একটু হচ্ছে হলো খাড়া হবে, মানে এই জিনিসটা একটু খাড়া হবে, এটা একটু খাড়া হবে, একটা রেখা না। তাহলে যাক, আমাদের এখন এটা আমরা এখন করে ফেলবো। কতক্ষণ পর বাঘের বেগ হরিণের বেগের দ্বিগুণ হবে, কতক্ষণ পর বাঘের বেগ হরিণের বেগের দ্বিগুণ হবে, এই অঙ্কটা খুবই চমৎকার একটা কোশ্চেন। কতক্ষণ পর, দেখো এই যে বাঘের, এটা হচ্ছে বাঘের, তাহলে হরিণের বেগ কত 10, হরিণের বেগ তো এখানে বুঝে গেছি, তো কতক্ষণ পর বাঘের বেগ হরিণের বেগের দ্বিগুণ, তার মানে হচ্ছে হলো এই বাঘের শেষ বেগ কত হবে, বাঘের শেষ বেগ দ্বিগুণ হইতে হবে, মানে হরিণের বেগের শেষ বেগ, অর্থাৎ এটা হইতে হবে 20 মিটার পার সেকেন্ড। বাঘের আদিবেগ কত, এই যে বাঘের আদিবেগ 0, বাঘের আদিবেগ কত 0, তো আদিবেগ যদি ভি নট যদি 0 হয়, এবার কতক্ষণ পরে দ্বিগুণ হবে সেটা জানতে চাইছে। তো দেখো ও তো প্রথমে এখান থেকে এটা এক ত্বরণে যায়, এটা আরেকটা ত্বরণে যাচ্ছে, এখানে গ্রাফ দেখলে মনে হবে একই ত্বরণে যাচ্ছে, কিন্তু না, আমি বললাম যে এই গ্রাফটা একটু এরকম খাড়া হবে, ঠিক আছে, তো খাড়া হইলে এখানে হচ্ছে এই পার্টটা এইখানে হয়তো হচ্ছে এরকম, এটা হচ্ছে 25টা এখানে হবে এরকম, এটা একটু খাড়া হবে, এটা মাথায় রেখো, কিন্তু গ্রাফটা একটু ভুল আছে। তো এখন আমাদের এই জায়গায় হচ্ছে এ বি পথে, তো দেখি মানে এ বি কতক্ষণ পরে দ্বিগুণ হবে, যদি হচ্ছে নরমালি ও এ বি পথে যায়, দেখি নরমালি এ বি পথে গেলে ভি ইকুয়াল টু এ ভি নট প্লাস এটি, এটা দিয়ে দেখি কয় সেকেন্ড লাগে, দেখি এটুকু সময় কত 10 সেকেন্ড না, এই যে 5 থেকে 15, এটা কত 10 সেকেন্ড সময়, এই 10 সেকেন্ড সময় দেখি দ্বিগুণ হয় কিনা, তাহলে বুঝবো যে এই অংশের মধ্যেই দ্বিগুণ হয়েছে, কিন্তু এই অংশের মধ্যে দ্বিগুণ না হইলে আবার এই অংশের মধ্যে গিয়ে দ্বিগুণ হয়েছে, তাহলে এটা আলাদা করে দেখতে হবে। ভি ইকুয়াল টু এখানে হচ্ছে 20 0
এ কত, এ, হ্যাঁ এ তো এখানে একটা বের করে নিতে হবে, এখানে এ তো আমি জানি না, তাহলে এ কত, এখানে এ, শেষ বেগ কত 10, আদি বেগ কত এই জায়গায় 0, সময়ও 10, সময় এখানে 15 বিয়োগ 10, এই ধরো তাহলে 10 বিয়োগ 0 আর টাইম হচ্ছে 15 বিয়োগ 5, তাহলে 10/10 1 ms ইনভার্স। তার মানে এই যে এবি পথে হচ্ছে ত্বরণ কত, এটা কোন পথে, এবি পথে ত্বরণ, তাহলে ছিল এটা ত্বরণ যদি 1 হয়, টি এর ছিল টি, তাহলে সুতরাং টি ইকুয়াল টু আসলে 20 সেকেন্ড। ও থেকে এ বরাবর একটা ত্বরণে গেছে, এই এ ত্বরণে যদি যায় তাইলে সে 20 সেকেন্ড পরে হচ্ছে বাঘের বেগটা হরিণের বেগের কি হবে, দ্বিগুণ হবে। কিন্তু এখন তো ভাই আসলে বাঘ তো হচ্ছে দেখো এই 20 সেকেন্ড ধরে হচ্ছে কিভাবে যায় না, একই ত্বরণে যায় না, এই যে দেখো প্রথমে 10 সেকেন্ড এক ত্বরণে গেছে, পরের সময়টা অন্য ত্বরণে গেছে, তাইলে আমাদের বুঝতে হবে প্রথম 10 সেকেন্ডের মধ্যে কি হয় নাই বলতো, মানে প্রথম ওই যে এবি পথের মধ্যে, এবি অংশটার মধ্যেই বাঘের বেগ হরিণের বেগের কি দ্বিগুণ হয় নাই। তাইলে দেখো এটা কি করলাম, তাহলে দেখো অর্থাৎ অর্থাৎ বাঘের বেগ এবি অংশে হরিণের বেগের দ্বিগুণ হয়নি, হরিণের বেগের দ্বিগুণ হয়নি, তাইলে হয়েছে কোথায়, বিসি অংশে। এবার আসো তোমার এবি অংশে, মানে আমার কথা বুঝি, ওর বেগটা হইতে হবে, শেষ বেগটা হইতে হবে 20, ঠিক আছে, শেষ বেগটা 20 হইতে হবে। তো 20 হইতে হলে দেখো প্রথমে ও তাহলে বলো এই যে 1 ms ইনভার্স 2 ত্বরণে গেছে কত, এবি পথে, তাহলে বি বিন্দুতে দেখো তো, বি বিন্দুতে ওর শেষ বেগ ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি না, এটা 0, এ কত 1, ওই যে বাইর করে রাখছো এবি পথে, এই জায়গায় দেখো টি কত, এইটুকু সময় হচ্ছে 10 সেকেন্ড, তাহলে কত বলো, ওর শেষ বেগ এখানে 10 মিনিট, এখানে ওর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবার আসো বিসি পথে আর কতক্ষণ পরে ওর বেগ হচ্ছে 20 হয়ে যাবে, তাহলে বলো বিসি পথে তার আদি বেগটা কত, 10 সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, এই যেটা দেখো এ বি এর শেষ বিন্দুতে যেটা বেগ, এটাই হচ্ছে বিসি পথে কি আদি বেগ। তাইলে এখানে আবার বলতো বিসি পথে বা বিসি অংশে ত্বরণ কত হবে আগে দেখো তো, এখান থেকে এখানে আমি দেখতে পাচ্ছি এটা যদি 25 হয়, 25 টাইম হচ্ছে 25 বিয়োগ 15, তাহলে 25 বিয়োগ হচ্ছে 15, মানে পার্থক্য, বেগের পার্থক্য দেখো তো উপরে, এই যে বেগের পার্থক্য হচ্ছে 25 বিয়োগ 10, তাহলে 25 বিয়োগ 10, তাহলে আমি দেখতে পাচ্ছি ত্বরণ হচ্ছে 15 ডিভাইড বাই হচ্ছে 10, মানে 1.5 ms ইনভার্স 2, বলো ঠিক আছে। তাহলে এই অংশের ত্বরণ হচ্ছে এটা, এখন কথা বুঝিও, এই অংশের ত্বরণ যদি এটা হয়, আবারও বলি এই অংশে যদি ত্বরণ এটা হয়, তাহলে আমার বেগ হইতে হবে, শেষ বেগ বাঘটার শেষ বেগ কত হইতে হবে 20, তাহলে বলো এই জায়গায় হচ্ছে ওর বেগ কত 10, তাহলে আরো কত বাড়তে হবে, 10 বাড়তে হবে, তাহলে ওর শেষ বেগ হইতে হবে, তাহলে আবার দেখো তো আবার এটা আবার লিখছি, বুঝো কিনা আমি জানি না তোমরা, এই আবার এখান থেকে বিসি পথে এই দেখো শেষ বেগ 20 হবে, আদি বেগ ভি নট প্লাস এটি, তাহলে সুতরাং ভি হচ্ছে 20 হইতে হবে, আদি বেগ হইতে হবে হচ্ছে আদি বেগ কত ওর 10, মানে এবি পথে যেটা শেষ বেগ, বিসি পথে সেটা কি আদি বেগ প্লাস এটি, এ কত 1.5, টি আমি জানি না, তাহলে এটা দেখো এর পাশে আসলে 10, এটা হচ্ছে টি ইকুয়াল টু 10 ডিভাইড বাই 1.5, দেখো তো এটা কত আসে তোমরা ক্যালকুলেটরটা, আচ্ছা এই 10 ডিভাইড বাই 1.5, আমি দেখতে পাচ্ছি এটা 6.67 সেকেন্ড লাগলো। আচ্ছা এটা দিয়ে কি বুঝাচ্ছে, এটা দিয়ে বুঝাচ্ছে হচ্ছে দেখো কথাটা বুঝিও, এখান থেকে যাত্রা করার পর আমি প্রথমে ধরে নিয়েছিলাম আর কি যে এই এবি অংশেই হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে, ধরে নিয়ে যখন টাইম বের করলাম, টাইম বের করে দেখতেছি আসলে আমি যদি এবি অংশে যে 1 ms ইনভার্স 2 ত্বরণে যাচ্ছিল বাঘটা, ওই ত্বরণে গেলে তার বেগ দ্বিগুণ হওয়ার জন্য লাগবে 20 সেকেন্ড, কিন্তু আসলে এবি অংশে সে গেছে কত 10 সেকেন্ড, তার মানে এবি অংশে আসলে তার বেগটা হরিণের বেগের দ্বিগুণ হয় নাই, তাইলে অবশ্যই এবি অংশে তো একটু গেছে, মানে প্রথমে 10 সেকেন্ড গেছে, 10 সেকেন্ড পরে গিয়ে আবার বিসি অংশের মধ্যে আরেকটু যাওয়ার পর তার বেগটা হচ্ছে হয়তো কি 20 মিটার পার সেকেন্ড হয়েছে। এবি অংশ আর বিসি অংশে তো ত্বরণ সেম না, এই জন্য বিসি অংশ আবার কি ত্বরণ নতুন করে বের করে নিছি। আর
এবি অংশের শেষ বেগ যেটা বিসি অংশের সেটা হচ্ছে কি আদিবেগ, তাই এবি অংশের শেষ বেগটা বের করে নিয়েছি। এবি অংশের এই ডাটাগুলো এবি অংশের দিয়ে বের করছি। এটা হচ্ছে এবি অংশের শেষ বেগ, এটা হচ্ছে কি বিসি অংশের কি আদিবেগ। তো এবার আসো, এখানে ওরা এখন বেগ কত, এই যে এবি অংশ বারটা ধরে ধরে ওরা এখানে বেগ হচ্ছিল 10, তাহলে একটু পরে কোথাও গিয়ে হচ্ছে তার 20 হয়েছে আর কি। তাহলে শেষ বেগ 20, আদিবেগ 10 ধরে এখান থেকে মানে 10 মিটার পার সেকেন্ড থেকে এখানে গিয়ে তার 20 হওয়ার জন্য টাইম লাগছে এত। কিন্তু একদম শুরু থেকে 20 হইতে মানে বাঘটার বেগ শুরুতে কত ছিল, এখানে 0, হরিণের বেগের দ্বিগুণ অর্থাৎ 20 হওয়ার জন্য মোট সময় লাগছে কত, এখানে লাগছে 10 আর এখানে লাগছে কত 6.67, তাহলে মোট টাইম লাগছে টি ইকুয়াল টু কত 10 প্লাস 6.67 সেকেন্ড, অর্থাৎ হচ্ছে 16.67 সেকেন্ড। চমৎকার কোশ্চেন না? প্রথমে হচ্ছিল এবি অংশে দেখলাম যে এবি অংশে হচ্ছিল কি তার বেগটা দ্বিগুণ হয় না, কারণ এবি অংশের টাইমটাই হচ্ছিল মাত্র 10 সেকেন্ড, তাইলে নিশ্চয়ই বিসি অংশের কোথাও হবে। তাহলে এবি অংশের 10 মিটার গেছে মানে 10 সেকেন্ড ধরে গেছে, 10 সেকেন্ড যাওয়ার পর ওর বেগ হয়েছে এটা এটা তো এটা হচ্ছে হলো বিসি অংশের জন্য আদি বেগ। তো বিসি অংশের আবার ত্বরণটা বের করে নিছি, গিভেন যে ডাটা ছিল উদ্দীপক সেটা দিয়ে বের করে নিয়ে সেটা দিয়ে হচ্ছিল কি এখানে আদি বেগ হচ্ছিল 10, এখানে তাহলে ওর বেগ হচ্ছে 20, শেষ বেগ তো আমাদের 20 হইতে হবে, 20 এটুকু হওয়ার জন্য কত সময় লাগছে বের করছি। তো এখান থেকে 10 হওয়ার জন্য লাগছে হচ্ছিল 10 সেকেন্ড, বেগ বেগ 10 মিটার পার সেকেন্ড হওয়ার জন্য ওর লাগছে হচ্ছিল 10 সেকেন্ড, এই টাইমটা লাগছে। আরো হচ্ছে হলো কি 10 মিটার পার সেকেন্ড বেড়ে অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড হওয়ার জন্য আরো সময় লাগছে এটা। তাহলে শুরু থেকে বাঘের একদম 20-এ পৌঁছাতে মোট টাইম লাগছে হচ্ছে 16.67। বড়ই মজাদার কোশ্চেন, তাই না? এরপরে আসুন, বলছে বাঘ হরিণটিকে শিকার করতে পারবে কি। এটা হচ্ছে হলো হরিণ তো হচ্ছে হলো কি একদম যাত্রা করছে হচ্ছে এই যে হরিণ এখান থেকে দৌড় মারছে একদম 10 মিটার পার সেকেন্ড সমবেগে, 0 থেকে একদম 25 সেকেন্ড পর্যন্ত, দেখো একদম 25 সেকেন্ড পর্যন্ত গেছে আর কি। তাইলে বলতো এই 25 সেকেন্ডে হরিণের অতিক্রান্ত দূরত্ব কত হবে? হরিণের অতিক্রান্ত দূরত্ব কত? s ইকুয়াল টু ভিটি। এটা হচ্ছে ওর 10 আর টাইম হচ্ছে 25 সেকেন্ড গেছে, তাইলে হচ্ছে কত 250 মিটার গেছে। হরিণটা সমবেগে, হরিণের বেগটা কিন্তু সমবেগ এবং 10, তুমি গ্রাফের মধ্যে দেখো, তাহলে এটা যদি 10 দেখো তাহলে তুমি চিন্তা করো এখানে 10 সেকেন্ডে এটা গেছে, 10 সেকেন্ডে ও সরি 10 মিটার পার সেকেন্ডে 25 সেকেন্ডে 250 মিটার হরিণ চলে গেছে। এবার আসো, বলছে হরিণটা কোথায়, এই যে সিতে পৌঁছালে, এই যে সিতে গেলে হরিণটা হচ্ছে নিরাপদ স্থানে পৌঁছে যায়। সি মানে হচ্ছে এ বি সি, এই যে দেখো এ বি সি এই পথটা কত আমাকে আগে বের করতে হবে, মানে তাহলে বাঘের জন্য মানে এবিসি পথের অতিক্রান্ত দূরত্বটা কত। তো এবিসি পথটা কত, এবিসি পথটা আমি এখন বের করতে পারি। তো একটু আগে আমি হচ্ছে কি এবি পথটা হচ্ছে সমতরণে গেছে, তাহলে এস এবি কত বলতো, এস এবি হচ্ছে হলো ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার। আমি সব ডাটা গ থেকে ইউজ করব, ঠিক আছে। এটা a1 t1 এগুলা v1 আদিবেগ এগুলা দেখো এস এবি, তো এটা ছিল 0 আদিবেগ, তাই এটা পুরোটা 0, হাফ এ ছিল দেখো এবি পথে ত্বরণটা ছিল 1, টি ছিল হচ্ছে 10 সেকেন্ড, 10 স্কয়ার, তাহলে এটা 50 মিটার, কত 50 মিটার। এস এবার আসো বিসি, এস বিসি তে আরেকটা ভি নট 2 t2 প্লাস হাফ a2 t2 স্কয়ার। এবার দেখো এটা আদিবেগ ছিল হচ্ছে দেখো এই যে প্রথম ক্ষেত্রে এ বি এর ক্ষেত্রে শেষ বেগটাই হচ্ছে কি বিসির ক্ষেত্রে আদিবেগ, তাহলে এই জায়গায় তুমি চিন্তা করো তো ওর এখান থেকে কোথায়, ও এখান থেকে কথা বুঝিও, এখানে শেষ বেগ, এখানে আদিবেগ, এই এবি পথে শেষ বেগ, বিসি পথে কি আদিবেগ, তাহলে এই জায়গায় কত আদিবেগটা 10। তো ত্বরণ হচ্ছে কত এই জায়গায়, ত্বরণ হচ্ছে 1.5, মানে বিসি পথে হচ্ছে ত্বরণ হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড, এটা আমরা গতে করছি। তাহলে এখানে বলো বিসি পথে এটা হচ্ছিল আদিবেগ হচ্ছিল 10, এবার টাইম কত বি থেকে সি পর্যন্ত 25 বিয়োগ কত 15 না, এই যে বিসি এখানে সি, তো তাহলে এটা 25 বিয়োগ 15 মানে 10, তাহলে টাইম হচ্ছে হলো 10 প্লাস হাফ এ কত 1.5, টি কত 10 স্কয়ার। তাহলে এখানে আমরা এটা দেখি কত আসে, 10 গুণ 10 100, 100 ইন্টু হচ্ছে হলো 1.5 ভাগ হচ্ছে 2 প্লাস 100, এটা হচ্ছে 175 মিটার। তাহলে বলো এবিসি দূরত্বটা,
এ বি সি এস এ বি সি হচ্ছে হলো কত 50 প্লাস হচ্ছে কত 175 175 প্লাস হচ্ছে হলো কি 50 তাহলে কত 225 মিটার। দেখো এ সি বিন্দুর দূরত্বটা হচ্ছে হলো 225 মিটার। কত 225 মিটার সি বিন্দুর দূরত্বটা, সেটা তার মানে বাঘ বোঝা যাচ্ছে এখানে। দেখো বাঘ হচ্ছে হলো, তার মানে বাঘ এখান থেকে দৌড় মেরে সি বিন্দুতে যে গেছে, যে সি বিন্দুর কথা বলতেছে বাঘের, সেই বাঘ হচ্ছে হলো কি কত দূরত্ব অতিক্রম করবে বলতো 225 মিটার। কয় সেকেন্ডে? তাও 25 সেকেন্ডে। ওই একই 25 সেকেন্ডে হরিণ অতিক্রম করবে কত দেখো তো, হরিণ অতিক্রম করবে হচ্ছে হলো, আমি এখানেই দেখতে পাচ্ছি, হরিণ অতিক্রম করবে 250 মিটার। তাহলে আবার বলি, দেখো এখান থেকে এর দূর পর্যন্ত বাঘের মানে সি বিন্দুতে পৌঁছলে হরিণটা হচ্ছে কি হয়, তার মানে সি বিন্দুর দূরত্বটা হচ্ছে হরিণের জন্য নিরাপদ দূরত্ব। তো এ থেকে একদম সি বিন্দুর দূরত্ব, এই যে বাঘের দূরত্বটা বাইর করছি, মানে সি বিন্দুতে বাঘ যায়, এই যেখানে দেখাই দিছে এ থেকে সি বিন্দুতে বাঘ যাচ্ছে 25 সেকেন্ডে। তো 25 সেকেন্ডে প্রথম 10 সেকেন্ড যাচ্ছে চলে, যে প্রথম 10 সেকেন্ড যাচ্ছে 25 সেকেন্ড। এটা আল্লাহ এই জায়গায় একটু ভুল হচ্ছে, এটা তো 25 না, এটা হচ্ছে বাঘের জন্য 5। বাঘ তো দৌড় শুরু করছে কত 20, বাঘ গেছে 20 সেকেন্ড ধরে, এখানে হচ্ছে 10 সেকেন্ড, এখানে হচ্ছে আরো কি 10 সেকেন্ড। আমি কি করছি ঠিকঠাক মতো? 10 হ্যাঁ হ্যাঁ, বাঘ হচ্ছে টোটাল 20 সেকেন্ড ধরে দৌড়াইছে। তো বাঘ 20 সেকেন্ডে এখান থেকে এখানে যায়, ঠিক আছে। কিন্তু হরিণ একই সময় কত দূর যায় বলতো? হরিণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, হরিণ তো কোথায় চলে গেছে দেখো তো, হরিণ হচ্ছে 250 যাচ্ছে কততে 25 সেকেন্ডে। হরিণ তো যাত্রা 5 সেকেন্ড আগেই, 5 সেকেন্ড আগেই ও দৌড়ানো শুরু করে দিছে। তো যেই সময়ে মানে বাঘ 225 মিটার দূরে থাকবে, বাঘ কোথায় থাকবে 225 মিটার দূরে থাকবে, হরিণ ওই সময় থাকবে 250 মিটার দূরে। তাইলে হচ্ছে অবশ্যই হচ্ছে কি হরিণটা নিরাপদে পৌঁছে গেছে। দেখো বাঘ হচ্ছে যে বাঘ যখন যেই মুহূর্তে, যদিও বাঘ হচ্ছে 20 সেকেন্ড ধরে দৌড়াইছে, হরিণ 25 সেকেন্ড ধরে দৌড়াইছে, কে কতক্ষণ ধরে দৌড়াইছে এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তুমি বলে স্যার ফ্যাক্ট না কেন? কারণ হরিণ আগে দেখে আগে দৌড় মারছে, আগে দৌড় মারলে নিরাপদ জায়গাটা হচ্ছে ফ্যাক্ট, সি বিন্দুটা হচ্ছে নিরাপদ জায়গা। তো চলো বাঘ হতে সি বিন্দুর দূরত্বটা হচ্ছে 225 মিটার, আর হরিণ ঠিক ওই মানে ওই সি বিন্দুরও আরো 25 মিটার পিছনে চলে গেছে, পরে চলে গেছে আর কি। হরিণের অতিক্রান্ত দূরত্ব কত 250, ঠিক আছে। বাঘের অতিক্রান্ত দূরত্ব 225, তার মানে হচ্ছে নিরাপদ স্থানের দূরত্বটা হচ্ছে 225। তো হরিণ গেছে হচ্ছে 225 এর চেয়ে কি বেশি, তো 225 এর চেয়ে বেশি গেছে মানে হচ্ছে অর্থাৎ 250 গেছে, তার মানে হচ্ছে হরিণটা হচ্ছে কি নিরাপদে পৌঁছে গেছে। এই কোশ্চেনটা হচ্ছে 2019 সালে খুব সম্ভবত নটরডেম 19 সালের টেস্ট পরীক্ষায় নটরডেমের আসছিল আর কি টেস্টের। তো আমি টেস্ট পেপার থেকে কোশ্চেনটা নিছি, একটু হালকা জটলা আছে, তোমাদেরকে বুঝে বুঝে সলভ করতে হবে। এই যে আমাদের টাইপার হচ্ছে এই গ্রাফটা একটু বাঁকা করে আঁকলেই কিন্তু আর জটলাটা তৈরি হতো না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে জানাও। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি গ্রাফের বেসিক জিনিসগুলো একটু আলোচনা করার, গতিবিদ্যার গ্রাফগুলো কেমন হয়, আর হচ্ছে গ্রাফ দিয়ে সৃজনশীল আসছে এরকম কয়েকটা গ্রাফ করাইতে, কথা কি বুঝাইতে, এরকম কয়েকটা ম্যাথ করাইতে আর কি। না বুঝলে বারবার বলছি কমেন্ট সেকশনে জানাইও কিন্তু। হ্যাঁ, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আমার জন্য আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবো। আর অবশ্যই কোথাও যদি কোনো ভুল টুল চোখে পড়ে সেটা কমেন্ট সেকশনে, কনসেপচুয়াল হোক বা হচ্ছে এই ক্যালকুলেশনে হোক বা যে ধরনের ভুলই হোক কমেন্ট সেকশনে জানাইও। যদি আমি দেখি যে ভুল হয়েছে তাহলে কমেন্টটা কারেকশনটা করে দিব, আর তাতে অন্যরা দেখে নিতে পারবে যে আসলে এই জায়গায় একটা কি ভুল হয়ে গেছে। আমরাও টিচার, আমাদেরও ভুল হতে পারে, ঠিক আছে। সবাই ভালো থেকো, আজকে এতটুকু পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।